ভাই চলে আস। দাদা আসেন না, আসেন। কথা বলে না, একটু জুমটা আউট করে দাও ক্যামেরাটা একটু। সব শেষ করে এটা কিন্তু এটাই শুরু করবেন। না এটা এখন কি লাস্টে এসে কথা ফুল অফ এসিটা দিও, তাছাড়া একটু করে সেন্সলেস হবে সব। সাউন্ড দিছো? ভাই শুরু করেন। ওয়েলকাম সবাইকে। অলরেডি যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টার্নিং পয়েন্টের পেজ থেকে। পূর্ব নির্ধারিত একটা বিষয় নিয়ে মনে হয় আমরা কথা বলবো, সেটা অলরেডি আপনারা জানেন, যেটা অলরেডি আমরা ডিক্লেয়ার করে ফেলছি যে আমাদের জন্য বছর 2024-এর শেষ দিনটা বেশ ভালোই যাচ্ছে, ভালোই গেছে। বিশেষ করে যারা হচ্ছে জব অ্যাপ্লিকেন্ট ছিলেন, বিশেষ করে ব্যাংক জবের জন্য, কারণ বড় একটা সার্কুলার চলে আসছে, যেটা আমরা আসলে প্রত্যাশা ওরকম আমাদের ছিল না যে এই প্রত্যাশাতে যে আমরা এইরকম একটা সার্কুলার পেয়ে যাব। হঠাৎ করে সিনিয়র অফিসারের প্রায় 1554টি পোস্টের এগনিস্টে আমরা একটা সার্কুলার পেয়ে গেছি। এখন এই 1554টা আসা মানেই কিন্তু বিষয় দুইটা। একটা বিষয় হচ্ছে আপনি রেডি কিনা, আর 2 নাম্বারটা যদি রেডি না হয়ে থাকেন তাহলে আপনার কি করণীয়। এই যে মাঝখানে আপনি কিছুটা সময় পাবেন পরীক্ষার আগে, তাহলে এই সময়টাকে কিভাবে কাটানো দরকার, কিভাবে আপনি এই সময়টাকে গোছানোর একটা প্রিপারেশন নিচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে আমরা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সঙ্গে আরও বেশ কয়েকজন আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। আমাদের সঙ্গে তারেক স্যার আছে, বাপি ভাই আছে, এবং আমাদের সঙ্গে সাইফুল স্যার আছে। আমরা একটু তাদের কাছ থেকে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব আমাদের এখন করণীয়টা কি। কারণ এখন স্পেসিফিক আমরা কথা বলতে চাই যে এই 1554টা পোস্টের এগনিস্টে আপনার প্রিপারেশনের ধারাটা কেমন হওয়া উচিত। আমরা একটু চলে যাই তারেক স্যারের কাছে। তারেক স্যার, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে সালাম আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে যারা রেগুলার ক্লাস করেছেন, যা বা হচ্ছে কি আমি যতবার আপনাদের এই ক্যামেরার সামনে এসেছি বা লাইভ নিয়েছি, আমার কাছে 2টা কোশ্চেন প্রায়ই আসতো যে স্যার 22 সাল ভিত্তিক পরীক্ষা কবে হবে আর 23 সাল ভিত্তিক সার্কুলার কবে আসবে। তো মোটামুটি আমি হচ্ছে গিয়ে আপনাদের যতগুলো ব্যাচে যাকে যেভাবে করে বলেছিলাম, আল্লাহর রহমতে দেখেন আমার কথাটা কিন্তু কিছুটা হলেও, কিছুটা না, মনে হয় মোটামুটি পুরাটাই তো ফলে গেছে। হ্যাঁ, যে 22 সাল ভিত্তিক পরীক্ষা আপনাদেরকে 2024 সালে দিতে হয়নি, কারণ অনেকেই তো 2024 সালে এই পরীক্ষাটা মোটামুটি 3বার নিয়ে ফেলছে, তাই না? একবার অক্টোবর নভেম্বরে নিল, একবার অক্টোবরে নিল, একবার নভেম্বরে নিল, এবার হচ্ছে গিয়ে তারপরে ডিসেম্বরে অনেকে পরীক্ষা নিয়ে ফেলতেছিল। সো আমি কিন্তু মানে কনফিডেন্টলি বলে গেছি, বারবার বলে গেছি যে পরীক্ষাটা 2024 সালে হবে না, এবং আমি এটাও বলেছি ইনশাল্লাহ আপনারা 2023 সালে একটা হলেও সার্কুলার পাবেন। এবং দেখেন সার্কুলারটা পেয়ে গেলেন। আমার খুব বেশি আশাবাদী আমি ছিলাম যে বাংলাদেশ ব্যাংক এডির সার্কুলারটা আসবে। এডি সার্কুলারটা আনফর্চুনেটলি আসলো না, তবে খুব দ্রুতই চলে আসবে, খুব দ্রুতই চলে আসবে। আমি আশা করি যে হয়তো পরের সপ্তাহে বাংলাদেশ ব্যাংক এডি সার্কুলারটা চলে আসবে, এটা আমার আশা। এতটুকু আশা আমরা করতেই পারি। আর সিনিয়র অফিসারের সার্কুলার চলে আসা মানে কি, অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের সার্কুলারটা কিন্তু মানে জাস্ট আমাদের ডোরে নক করতেছে, যে কোনো মুহূর্তে এই সার্কুলার দুটো হয়ে যেতে পারে। তো মোটামুটি আমরা 3টা সার্কুলার নিশ্চিত পেয়ে যাচ্ছি। এবং বাংলাদেশ ব্যাংক এডির সার্কুলারটা চলে আসলে ইনশাল্লাহ বাংলাদেশ ব্যাংক অফিসারের সার্কুলারও আসবে। তাহলে মোটামুটি আমাদের সামনে ইনশাল্লাহ 5টা সার্কুলার আছেই। তো আপনাদের অনেক ধরনের প্রশ্ন, যারা আমাদের অলরেডি আমাদের বিভিন্ন ব্যাচে আছেন, তারা হচ্ছে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন আমার ওই ব্যাচের গ্রুপগুলোতে করেছেন। আবার হচ্ছে গিয়ে আমাদের পেজে আমরা অনেক মানে কোয়েরি পেয়েছি এই পরীক্ষা রিলেটেড। সেই জন্য আজকে লাইভটা নেওয়া, যে আপনাদের সমস্ত ধরনের প্রশ্ন আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেব। ধৈর্য ধরে, আমরা খুব বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে? আপনাদের অনেকগুলো প্রশ্ন অলরেডি এখন আসছে, সো আমরা খুব বেশিক্ষণ থাকবো না। আমাদের সাথে এখনও হচ্ছে গিয়ে এভারগ্রিন এবং এনার্জেটিক সুমন স্যার আসেন নাই, সুমন স্যার আসবেন। দুজন, আমি সুমন ভাই দুজন মিলে ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মানে চেষ্টা করব। সাথে সাথে বাপ্পিদা থাকবে, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাটাও বলবে। আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট এবং নতুন আমাদের সাথে যারা সংযুক্ত হচ্ছে চাচ্ছেন
তাদেরকে নিয়ে কিভাবে এক্সাম কয় মাস হতে পরে সব সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দেব। একটু ধৈর্য ধরে থাকেন, হ্যাঁ, সবগুলোই আমরা সব প্রশ্নের উত্তরই দেব, একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো যে জায়গায় কথা বলতেছিলাম আবার একটু ওই জায়গাতেই ফেরত আসি। দেখা গেল যে আমি যেটা বলেছিলাম যে 2024 সালে আপনাদেরকে 22 সাল ভিত্তিক পরীক্ষা দিতে হবে না, এটা একটা আমার প্রেডিকশনই ছিল বলতে পারেন, হ্যাঁ। তো সেটা ফলে গেছে, এই জন্য খুব ভালো লাগছে আমার। আর একটা প্রেডিকশন ছিল যে 2023 সাল ভিত্তিক একটা হলেও সার্কুলার আপনি এবছর পাবেন, এটাও মোটামুটি ফলে গেছে। যে হচ্ছে কি আমরা 31 তারিখ একটা এত বড় সার্কুলার পেয়েছি, 1554টা পোস্টের সার্কুলার, মানে এটা খুবই লুক্রেটিভ। এবং দেখেন যে বা যারা হচ্ছে গিয়ে আমার সাথে দু একজন হচ্ছে আমার অনগোয়িং ক্লাসে হালকা করে দ্বিমত প্রকাশ করছেন আবার স্টুডেন্টরা, স্যার এবার কিন্তু অত বড় সার্কুলার আমরা পাবো না, হ্যাঁ এবার শুনতেছি সিনিয়র অফিসার 700-800 হয়তো হইতে পারে। তখন আমি বলছি ভাই টেনশন লেস থাকেন, যে 1000+ পোস্টের সার্কুলার পাবেন, সেই জায়গায় দেখেন 1000+ বলছিলাম 1500+ হয়ে গেছে। তো যে বা যারা টেনশনে ছিলেন যে সার্কুলার হবে কিনা, সার্কুলার হলে কতটুকু হবে, তো টেনশনগুলো তো মনে হয় দূর হয়েছে। তো যারা দ্বিমত পোষণ করছিলেন, হ্যাঁ আমাকে সরি বলার দরকার নেই, মনে মনে সরি বলে নিয়েন যে হ্যাঁ স্যার আপনি বলছিলেন 1000+ হবে, আমরা 700-800 বলছিলাম। কিন্তু এরপরও দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে কখনো ভয়ের ব্যবসা করে না, এটা তো দেখছেনই। কিভাবে দেখছেন যে আমরা কিন্তু এসে ঢাকঢোল পিটাই নেই যে ভাই পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হয়ে যাচ্ছে, আসেন আমাদের ব্যাচে ভর্তি হয়ে যান। আমরা সব সময় লিগ্যাল কথাটা বলার চেষ্টা করেছি, যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি একদম সরাসরি, নো মানে আমরা কোনো কিছুই লুকাইনি আপনাদের সাথে, হ্যাঁ। বারবার আমি এই স্টুডিওতে দাঁড়িয়ে বিভিন্ন সেমিনারে বিভিন্ন সময় এই কথা বলছি যে ইনশাআল্লাহ 2024 সালে আমাদের 2022 সাল ভিত্তিক পরীক্ষা হবে না। তো টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে কোনোভাবেই ভয়ের ব্যবসা করে না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন এই যে আপনার 1554টা পোস্টের সার্কুলার হলো, 9টা ব্যাংক 2টা আর্থিক প্রতিষ্ঠান, এটার মধ্যে কিন্তু জনতা ব্যাংকের কোনো চাহিদা নাই, মানে জনতা ব্যাংক এবার সিনিয়র অফিসার নেবে না। তো হয়তো জনতা ব্যাংক একটা বড় ব্যাংক, জনতা ব্যাংকেরও চাহিদা থাকলে মিনিমাম 200 সিনিয়র অফিসারের তো চাহিদা থাকতো। সো ভবিষ্যতে দেখা যাবে যে এই চাহিদাটা কমবে। তার মানে আমরা 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে যেরকম চাহিদা দেখছি 1554টা, হয়তো 2024 সালে, আমি বারবার বলছি টার্নিং পয়েন্ট ভয়ের বিজনেস করে না। তবে আমি আমার প্রেডিকশন বলছি, আমার অনুমান বলছি, আমার নলেজে যতটুকু আছে সেটা বলছি যে 2024 সাল ভিত্তিক সার্কুলারে কিন্তু এতগুলো সিনিয়র অফিসার চাওয়া হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম তারেক স্যার। আচ্ছা, এগুলা সব প্রশ্নের উত্তর আমরা দেব, এক একটা করে দেখে দেখে দেব। আমাদের মাঝখানে সুমন ভাই চলে আসছেন, সুমন ভাই তো থাকবেন। আমরা যথেষ্ট কথা, এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করব এবং আমাদের কর্মপরিকল্পনাগুলো বলার চেষ্টা করব। তো আমি যেটা বলছিলাম যে 2024 সাল ভিত্তিক সার্কুলার কিন্তু এত বড় সার্কুলার আপনি সিনিয়র অফিসারের বোধহয় পাবেন না। আচ্ছা, 24 সাল ভিত্তিক পরীক্ষাগুলো কবে হতে পারে, 22 সাল ভিত্তিক সব নিয়ে কথা হবে, টেনশন করবেন না, একটু আমাদের সাথে ধৈর্য ধরে থাকেন। আমরা একটু ইনিশিয়ালি সুমন ভাইয়ের দু একটা কথা শুনে নেই প্লিজ। আচ্ছা সুমন ভাই প্লিজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তারেক ভাইকে। আমার একটু দেরি হলো কারণ আপনারা জানেন যে আমার পোস্টিং এখন নড়াইল, হ্যাঁ। সো নড়াইল থেকে আসা একটু টাফ, সো যার জন্য আমি এক্সট্রিমলি সরি। সো আপনারা লাইভে বেশ যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সো দেখেন আজকে আমাদের দুইটা এজেন্ডা ছিল। প্রথম এজেন্ডা যদি আমি বলি সেটা হলো 2023 সাল ভিত্তিক সার্কুলার যেটা হয়েছে, এই সার্কুলার সম্পর্কে আমাদের প্রস্তুতি বিষয় নিয়ে কথা হবে। এই সার্কুলারে কবে পরীক্ষা হইতে পারে, কিভাবে আপনি প্রস্তুতি নিলে খুব সুন্দর মতোভাবে 2023 সাল ভিত্তিক সার্কুলারটা আপনি ওভারকাম করতে পারবেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আরেকটা বিষয় আমরা এর সাথে যুক্ত করেছি, সেটা হলো 2022 সাল ভিত্তিক যে সার্কুলারটা হয়ে গিয়েছে, পরীক্ষা আসন্ন হবে হবে করতেছে, দরজায় নক করতেছে, সেই পরীক্ষার প্রস্তুতি নিয়েও কিন্তু আজকে আমরা কথা বলবো। ক্লিয়ার বিষয়টা? আপনারা দেখেন, এটা হলো আমরা যেহেতু টার্নিং পয়েন্ট জব 8 ব্যাংক জব কোর্সটা নিয়ে আমরা কাজ করে থাকি। আচ্ছা, শুভ একটু বলছে সুমন স্যারের মুখে এই শুনো না কথাটা শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা, এই শুনো না, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমরা মূল ট্র্যাকে চলে আসি। দেখেন, আমরা টার্নিং পয়েন্ট জব 8 আমরা কিন্তু ব্যাংক জব কোর্সটা করিয়ে থাকি। দ্যাট মিনস যারা কেবলমাত্র ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখে, আমরা কিন্তু তাদেরকে নিয়ে কাজ করে থাকি। এবং আমি নিজে ব্যাংকার, আমি একটা শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি, তারেক স্যার নিজে ব্যাংকার,
স্যার, আমরা আমাদের সাইফুল স্যার, সেও কিন্তু প্রাইভেট ব্যাংকের একটা সুনামধন্য ব্যাংকে আছে। হ্যাঁ, সো আমরা যেটা বলতে গিয়েছিলাম, ব্যাংকার, এই যে আমরা ব্যাংকার তৈরি যারা প্রচেষ্টা করে বা ব্যাংকার তৈরি হওয়া, ব্যাংকার হওয়ার যাদের স্বপ্ন, তাদেরকে নিয়ে কাজ করে আমরা কিন্তু অনেক বেশি হ্যাপি থাকি। হ্যাপি থাকার মূল কারণটা হলো আমরা খুব দ্রুত না রেজাল্ট বের করতে পারি। যেমন দেখেন, যারা বিসিএস এর প্রস্তুতি নেয় তারা কিন্তু 2-3 বছর ওয়েট করে বা 1.5 বছর ওয়েট করার পরে তারা একটা রেজাল্ট নিয়ে আসে যে আমাদের এই কয়েকজন ক্যান্ডিডেট হয়েছে। কিন্তু আমরা হয়তো সুপার কোনো মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি না, আমরা দেখা যাচ্ছে মেডিওকর বা মধ্যম মানের স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, কিন্তু এই মধ্যম মানের স্টুডেন্টদেরকে আমরা জব পাইতে কিন্তু ব্যাপকভাবে সক্ষম হই। এর পিছনে কিছু কারণ থাকে, এর পিছনে আমাদের কোনো কারিশমা নেই। মূল কারিশমাটা হলো ব্যাংকিং সেক্টরটা। এর কারণটা হলো বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা লার্জ একটা সেক্টর। আপনি জানেন কিনা, পুরো বাংলাদেশের আপনি যে কোনো একটা জেলাতে যাবেন, আপনি যেদিকেই তাকাবেন বিল্ডিং এর দিকে শুধু ব্যাংক আর ব্যাংক। আমি যেমন বলি নড়াইল কিন্তু খুবই অনুন্নত। আমি প্রথম দিন মনে করেছিলাম যে মাশরাফি জায়গা হবে, নড়াইল এক্সপ্রেসের জায়গা খুব উন্নত, কিন্তু আমি গিয়ে কিন্তু খুবই আমি বলতে পারি কষ্ট পেয়েছি, এক প্রকার আশাহত। এর কারণটা হলো নড়াইল জেলাটা ততটা উন্নত না, কিন্তু আপনি নড়াইল জেলাটা খুব ছোট, কিন্তু এই নড়াইল জেলার আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ব্যাংক। 22টা ব্যাংকের ওখানে ব্রাঞ্চ আছে এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে আরও 2-3টা। তার মানে 25 থেকে 26টা শুধু ব্যাংকেরই প্রতিষ্ঠান। এমন প্রত্যেকটা আপনি ইউনিয়ন বলেন, প্রত্যেকটা ইউনিয়নেও কিন্তু ব্যাংক আছে। এর কথাটা কেন আমি বললাম, এর কারণটা হলো এত বেশি ব্যাংক মানেই কিন্তু আমাদের জব পাওয়ার সম্ভাবনাটা তত বেশি। ক্লিয়ার বিষয়টা? কারণ প্রচুর পরিমাণে বাংলাদেশে ব্যাংক আছে। এবং আমি এক কথা বারবার বলি, এই কথাটা আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেন না, অনেকে এটা আবার অ্যাকসেপ্ট করেন। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ নিয়োগ হয়ে থাকে এক বছরে, গভর্নমেন্ট অন্যান্য সকল সেক্টর মিলায় এত নিয়োগ হয় না। অনেস্টলি ভাই, বিশ্বাস করেন আমার কথাটা, এর অর্ধেকও হয় না। তারেক স্যার আরো ভালোভাবে যুক্ত করছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ নিয়োগ হয় এক বছরে, পুরা বাংলাদেশের গভর্নমেন্ট যে সেক্টর, সেই পরিমাণ নিয়োগ হয় না। বিশ্বাস রাখেন ভাই, তার প্রমাণই দেখেন না, এই যে 2023 সাল ভিত্তিক যে সার্কুলারটা হয়েছে, 2023 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার পোস্ট, কয়টা শূন্যপদ? 1554টা শূন্যপদ। আপনি একটু ভালো করে বুঝবেন, এখানে 2023 সাল ভিত্তিক যে সার্কুলার, 2000 একটু মোটা করে নিই, একটু ওয়েট করে যদি হয়, হ্যাঁ, যদি দেখেন 2023-22 যে সার্কুলার, এখানে 1500 কত বললেন তারেক ভাই? 1554টা শূন্য পদ। ভালো করে বুঝবেন, শূন্য পদ হলো 1554টা। আচ্ছা, আমি কিন্তু 1554টাই শূন্য পদ নিচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু 1554টা শূন্য পদ না। হ্যাঁ, তার মানে আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না 1554টার পরে যে সিরিয়াল থাকবে তার জন্য ওয়েট করতে, কিন্তু না, আপনি এই 1554টা শূন্য পদ অ্যাকচুয়ালি এখানে আমি আপনাকে বললাম মিনিমাম যদি সর্বনিম্ন হয়, এখানে শূন্য পদ আছে 1900। এখানে শূন্য পদ আছে 1900। কেন 1900 শূন্য পদ? কারণ আপনারা জানেন কিনা, আমি একটু জাস্ট আপনাদেরকে নমুনা বলি। 2020 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসারটা হয়েছিল, আপনারা সকলেই জানেন কিনা, এটার কিন্তু 4th প্যানেল সিনিয়র অফিসারের কথা বলতেছি, কারণ সিনিয়র অফিসারের সাধারণত প্যানেলটা কম হয়। কিন্তু যদি আপনি কম্বাইন্ড অফিসার, ক্যাশ অফিসার এগুলার কথা বলেন, তাহলে কিন্তু এখানে অনেক বেশি প্যানেল হয়। আমি 2020 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার, এটার যদি আমি লাস্ট আপনাকে বলি, 6 নভেম্বর 2024, এই 2024 সাল, দ্যাট মিনস 2025 সালের আজকে ধরেন আপনি 2 তারিখ বা 3 তারিখ, কিন্তু এই কয়দিন আগে, 2 মাস আগে, 2024 সালের 6 নভেম্বর 2020 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার হয়েছিল, ওই সিনিয়র অফিসারের 4th প্যানেলেও 40 জনকে নিয়োগ দিয়েছে। 4th প্যানেলেও 40 জনকে নিয়োগ দিয়েছে। তার মানে 4টা পর্যন্ত প্যানেল ডাকে। আমি আপনাদেরকে বলতেছি না প্যানেলের জন্য ওয়েট করেন, অবশ্যই আমরা এই 1554টা পোস্টের মধ্যে থাকবো, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, যদি আপনি ব্যাংকের প্রস্তুতিটা নেন, যদি আপনি সিনিয়র অফিসারের প্রস্তুতিটা নেন, এই 1554 এটা তো আপনার একেবারে পৈতৃক সম্পত্তি, এটা তো আপনার রাইট আছেই। এটা ছাড়াও আরো আপনাকে কিন্তু মিনিমাম আপনি 300 শূন্য পদ আপনি কিন্তু এক্সট্রা পাবেনই। এখানে কোনো ডাউট নেই, কোনো একজন স্টুডেন্ট যদি 1900 সিরিয়ালের মধ্যে থাকে, সে জব পাবে পাবে পাবে। সেই জন্য ভাই, আমরা টোটাল এক বছরে যদি আমি একটু আপনাদেরকে বলি, দেখেন একটু যদি আমরা মুছা যাচ্ছে না কেন তারেক ভাই? আচ্ছা, ক্লিয়ার। সো সিম্পলি যদি আপনি দেখেন, আমরা অলরেডি সিনিয়র অফিসারের সার্কুলারটা পেয়ে গিয়েছি, তাই না? যদি আমি বলি 2023 বেস্ট, ক্লিয়ার, 2023
বেসড আমরা সিনিয়র অফিসারের সার্কুলার পেয়েছি 1554টা। আপনি বিশ্বাস করেন সিনিয়র অফিসারের যদি 1554 হয়, তারেক ভাই একটু কাইন্ডলি আপনি বলবেন তাহলে অফিসার জেনারেলের শূন্যপদ কয়টা থাকতে পারে? অফিসার জেনারেল আমার ধারণা এটার থেকে মিনিমাম 60% বেশি থাকে। মিনিমাম আপনাদের নমুনা দেখাচ্ছি 2022 বেসড ভাই, 2022 যেটা পরীক্ষা আসন্ন, এখানে সিনিয়র অফিসার হলো 974টা, 974টা সিনিয়র অফিসার, কিন্তু অফিসার কয়টা জানেন? 1597টা। তাহলে আপনি বেশি দেখেন ভাই, যেখানে সিনিয়র অফিসার 974টা, অফিসার 1597টা, কারণ একটা ব্যাংকের অর্গানোগ্রাম অনুযায়ী অফিসারের কিন্তু শূন্যপদটা বেশি, সার্কুলারটা বেশি। এর কারণ আছে, কারণটা হলো সিনিয়র অফিসার এই যে সার্কুলারটা, এটা হলো যে শূন্যপদটা তৈরি হবে। যেমন যদি বলি সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের এই বছর সিনিয়র অফিসার লাগবে 2000 ফর এক্সাম্পল, এর মধ্যে কিন্তু 50% কিন্তু প্রমোশন পাবে, ক্যাশ অফিসার, অফিসার, এগুলো অনেকে জানবে না, কারণ ভিতরে না থাকলে না এগুলো জানার বিষয় না। সো আমি যেটা বলতে গিয়েছিলাম, সোনালী ব্যাংকে মনে করেন এই বছর 2025 সালে 2000 অফিসার সিনিয়র অফিসার দরকার। এই 2000 সিনিয়র অফিসারের কিন্তু সার্কুলার আসবে না, সার্কুলার আসবে 50%, 1000 শূন্য পদের সার্কুলার আসবে, আর 1000 কি হবে জানেন? 1000 প্রমোশন পাবে যারা ক্যাশ অফিসার, যারা অফিসার ছিল। কিন্তু অফিসারের যে শূন্যপদটা, এখানে প্রমোশন থেকে 20%ও নেয় না। এই জন্য মনে রাখবেন অফিসার সবসময় 1.5 গুণ মিনিমাম, তারেক স্যার যেটা বললো 60%। তার মানে আমি যদি বলি এসও যদি 1554টা হয়, এর যদি 60%ও বাড়াই, তাহলে 6 15 90, আরো 900 বাড়বে। তার মানে আমি বলে রাখলাম অফিসার কম করে হইলেও 2500 আসবে, অফিসার কম করে হইলেও কিন্তু 1500 অফিসারের সার্কুলার হবে। এবার আমি যদি ক্যাশ অফিসারের চিন্তা করি, তাহলে আরো 2000 হবে, আরো 2000 মিনিমাম হবে। আমি ক্যাশ অফিসার মাঝে মাঝে বেশি হয়, মাঝে মাঝে কমও হয়, আমি মিনিমাম 2000 ধরলাম। তার মানে 2023 সাল ভিত্তিক টোটাল যে সার্কুলারটা হবে, সেটা যদি আমি চিন্তা করি 1500, 2500, 4000, 2000, 6000, 6054টা, 6054, এটা অ্যাটলিস্ট, এটা কখনো এর কম হবে না। আপনি স্ক্রিনশট নিয়ে মিলাইতে পারেন, তাহলে আমাদের অভিজ্ঞতা ভুল, আমাদের পড়াশোনা ভুল। ক্লিয়ার বিষয়টা? তাহলে 6054টা মিনিমাম শূন্য পদের আপনারা সার্কুলার পাবেন, কোন বেসড? 2023 বেসড। এইবার আসেন, এটা তো গেল কম্বাইন্ড সার্কুলার। এই এখনো বাংলাদেশ ব্যাংক রয়ে গেছে না? আমরা যদি সেন্ট্রাল ব্যাংকের দিকে তাকাই, তাহলে বিবি বাংলাদেশ ব্যাংকের এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মিনিমাম 250টা শূন্য পদে সার্কুলার আসবে, এবং সার্কুলার কিন্তু রেডি যে কোনো সময়। এই যেমন সিনিয়র অফিসার 2023 বেসড আপনাদের কাছে কি ছিল? অপ্রত্যাশিত ছিল, আনঅ্যান্টিসিপেটেড, অপ্রত্যাশিত ছিল, অনুমেয় ছিল, তাই না? সো এই দেখবেন বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলারটা যখন তখন চলে আসবে, আপনি মানে অবাক হয়ে যাওয়ার মতো। সো এখানে মিনিমাম 250টা আপনি এডি পাবেন। এবার অফিসারের কথা যদি চিন্তা করি, আমি মিনিমামটা ধরতেছি, মিনিমাম 200 অফিসার পাবেন, আর ক্যাশ অফিসার আপনি মিনিমাম 200 ক্যাশ অফিসার পাবেন। আমি কেন এই কথা বলতেছি যে স্যার আপনি তো বললেন আজকের এজেন্ডা 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, আপনি কেন অন্যান্য সার্কুলারের কথা টানতেছেন? একটু ওয়েট করেন, তাহলে আমি আপনাদেরকে জানাই দিব কেন আমি অন্য প্রসঙ্গে আসলাম। তাহলে এটাও যদি চিন্তা করি, তাহলে কত আছে? 650। আমি যতটুকু শুনেছি নাকি 750 থেকে 800 শূন্য পদে সার্কুলার তৈরি হয়েছে, 3টা পোস্ট মিলাই। আমি মিনিমামটা ধরলাম, 650টা শূন্য পদ এখানে আছে। ভাই রে, 23 সাল ভিত্তিক ওদিকে সার্কুলার, কম্বাইন্ড সার্কুলার আছে 6000-এর উপরে, আর এদিকে আছে 650। এটা ছাড়াও অলরেডি আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের সার্কুলার 500+, ওটা চলে এসেছে। ক্লিয়ার বিষয়টা? সো এই যে আবার জনতা ব্যাংকের আরসি মাস্ট আসবে, এখানে 350 জনতা ব্যাংকের আরসি শূন্যপদ আসবে। তার মানে আমি যেটা বলতে চাই, বিশ্বাস করেন ভাই, 2023 সাল ভিত্তিক, 2023 সাল ভিত্তিক যে সার্কুলারটা হবে, এই সার্কুলারে মিনিমাম আপনি যাই হোক না কেন, মিনিমাম আপনি 8000 শূন্যপদ, 8 থেকে 8500 শূন্যপদ। এটা গেল গভর্নমেন্ট। এইবার আপনি যদি প্রাইভেট ব্যাংকের কথা চিন্তা করেন, কারণটা মনে রাখবেন, 2025 সাল এটা হবে ব্যাংকিং সেক্টরের একটা বুমিং, এটা বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরের একটা বুমিং আসবে 2025 সাল। কারণটা কি? কারণটা হলো, আপনি যদি আমাদের প্রধান উপদেষ্টার দিকে তাকান, বাংলাদেশ পৃথিবীর বলতে গেলে 1 নাম্বার এখন বর্তমানে যে ইকোনমিস্ট যদি আপনি কনসিডার করেন, 1 নাম্বার, উনি সোশ্যাল ওয়ার্ক নামে পরিচিত, সোশ্যাল ওয়ার্কার বা এখন সোশ্যাল বিজনেস উনি ফাউন্ডার, মানে এটাকে বলা যায় ইনঅগারেট করতেছে, উনি পুরা পৃথিবী ডোমিনেট করতেছে, কিন্তু উনি কিন্তু বেস্ট ইকোনমিস্টের একজন। এরপরে আপনি যদি আমাদের অর্থ উপদেষ্টার দিকে তাকান, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, সে কিন্তু কিং বলতে গেলে অর্থনৈতিক ক্ষেত্রে। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দিকে তাকান, এমএইচ মুনসুর, সে ডক্টর মুনসুর, সে কিন্তু অন্যরকম লেভেলের একজন ব্যাংকার। তার মানে 2025 সালে ব্যাংক, বাংলাদেশের ব্যাংকিং খাতটা, ফাইন্যান্সিয়াল সেক্টরটা বুমিং হবে। আর বুমিং মানেই কিন্তু ভাই আপনাদের
জব অপরচুনিটিটা বেড়ে যাবে। 2025-এর পরে যখন নির্বাচন হবে খুবই স্বাভাবিক ওই বছর কিন্তু অত সার্কুলার আসবে না। এই জন্যই আমি এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে আপনারা রিয়ালাইজ করতে পারেন 2025 সাল যদি আমি জব না পাই তাইলে ভাই আমার জন্য আর জব পাওয়া সম্ভব না। 2025 সালের মধ্যেই আপনাকে জবের কি করতে হবে, শেষ প্রচেষ্টা, শেষ একটা বলে না মরণ কামড়ের ব্যাপার, এই 25 সাল হবে আপনাদের বা স্টুডেন্টদের জন্য, জব প্রত্যাশীদের জন্য মরণ কামড়ের একটা বছর আমি এটা মনে করি। ক্লিয়ার বিষয়টা? সেই জন্য ভাই এখানে বাংলাদেশ ব্যাংকে মিনিমাম 6,650, এখানে 6,000, গ্রামীণ ব্যাংকের 500। আমি কিন্তু 2022 সাল কথা বাদই দিয়ে দিছি, কারণ 2022 সালের সার্কুলারেই কিন্তু 3334টা সার্কুলার আছে, শূন্য পদ আছে, যে 3টা সার্কুলার 2022 সাল ভিত্তিক ওয়েট করতেছে। 2022 সাল ভিত্তিক এসও, অফিসার ক্যাশ 3354 না 34, আমার ঠিক স্মরণে নাই, 3300 সামথিং আমি জানি। তাহলে এই 3300 সার্কুলার কিন্তু আমি বাদই দিয়ে দিলাম। এখন আসেন, যদি ওই 3300 সার্কুলারের মধ্যে যোগ করেন তাহলে জিনিসটা কত হয়ে যাবে, মিনিমাম 12,000 শূন্য পদ। ভাই রে ভাই, আপনি এক বছরে 12,000 শূন্য পদ, তারপরেও যদি আপনার জব না হয়, এটা মানে এটা কি করা উচিত আপনার, আপনি নিজে বলেন। এই জন্য বলবো ভাই 25 সালটা আমাদের জন্য এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বছর। তারেক স্যার অলরেডি অ্যানাউন্স করছে, আমি শুনতে দেখলাম যে 2024 সাল ভিত্তিক যে সার্কুলার, দ্যাট মিনস 2026 সালে যে সার্কুলারগুলো প্রকাশিত হবে, এই সার্কুলারে কিন্তু ভাই আপনি এত শূন্য পদ পাবেন না, নেভার এভার। সো এই জন্য আমি আপনাকে বলবো ভাই 2025 সালটা আমাদের জন্য খুবই ভালো একটা বছর প্রস্তুতি নেওয়ার জন্য। স্যার আমি আইইউবিতে আসি, আমার অনার্সের রেজাল্ট ফেব্রুয়ারির 20 তারিখে বের হয়েছে, এখন আমি অ্যাপ্লাই করতে পারবো? বের হবে ফেব্রুয়ারির 20 তারিখে। অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ রেজাল্ট পাবলিশিং ডেট থাকতে হবে, পারবেন না। ওকে, কিন্তু আপনি কেন হতাশ হচ্ছেন? এই শুধুমাত্র জানুয়ারি এসওটা পারবেন না, অন্যগুলা ঠিকই আপনি পারবেন, আশা করা যায়। মেহেদী হাসান সোহান, আচ্ছা ওকে। সো আমি যেখানে ছিলাম সেটাতে আমি আবার ফিরে আসি ভাই। সো আমি যেটা বললাম যে দেখেন এখানে আমি কেন যে স্যার আপনি হঠাৎ করে কেন 10,000 বা 12,000 কথা বললেন, একটু যদি তোমাদেরকে বলি প্লিজ একটু দেখো, তোমরা রিয়ালাইজ করার চেষ্টা করো। এই যে সিনিয়র অফিসার 1554, সরি এসও কি বলেছিলাম জানো, 1554টা শূন্য পদ। এরপরে অফিসার কত বলেছিলাম, 2400 শূন্য পদ। আর ক্যাশ অফিসার কত বলেছিলাম, 2000 শূন্য পদ। ভাই রে, এই 6054 এটা অনেকে বোঝে না, তোমরা যে কেন বোঝো না আমি এটাই বুঝি না। এত বলি, বারবার বলি, তোমরা এত পেপার পত্রিকা পড়ো, তারপরেও কেন এই জিনিসটা রিয়ালাইজ করো না, এটাই আমার মাথায় ঢোকে না। এই 6054টা শূন্য পদ, এটা লিগাল শূন্য পদ, লিগাল। কিন্তু বিশ্বাস করো ভাই, আমি যদি তোমাদেরকে বলি এসো এখানে ম্যান্ডেটরি, এসো এখানে ম্যান্ডেটরি 300 প্লাস, এসো ম্যান্ডেটরি 300 প্লাস এসোতে। আর অফিসার, কারণ তোমরা সকলেই জানো এই কয়দিন আগে অফিসারের কিন্তু সেকেন্ড প্যানেল আসছে, তাই না? সো এখানে কিন্তু প্যানেল অনেক বেশি। আর অফিসারের প্যানেলে যেমন সিনিয়র অফিসারের প্যানেলে 40 জন আর অফিসারের প্যানেলে 240 জন থাকে। তার মানে আমি যদি অফিসারের কথা চিন্তা করি, এই যে 2400 না, এখানে মনে রাখবা আরো 800 প্লাস। ভাই আমার কথা অতিরঞ্জিত হচ্ছে কিনা বা এক্সাজারেটেড কিছু বলছি কিনা আপনারা একটু মিলাই নেবেন। ক্যাশ অফিসার এখানেও আপনি কিন্তু মিনিমাম 500 প্লাস আপনি কি পাবেন, আপনি কিন্তু এখানে পোস্ট এক্সট্রা পাবেন। তার মানে এই 6000-এর সাথে সাথে আপনি মিনিমাম আরো 1500 থেকে 2000 শূন্য পদ আপনি কিন্তু অ্যাড করতে পারেন। ক্লিয়ার করতে পেরেছি? 23 সাল ভিত্তিক কবে পরীক্ষা হতে পারে, 10ম ব্যাচের স্টুডেন্ট? ওকে, 23 সাল ভিত্তিক পরীক্ষাটা কবে হবে সেটা আমি একটু তারেক স্যারের কাছে চলে যাব আমি, যে 2022 সাল ভিত্তিক সার্কুলার কবে হইতে পারে, সরি পরীক্ষা কবে হইতে পারে এবং 23 সাল ভিত্তিক পরীক্ষাগুলো কবে হইতে পারে, আমি তারেক স্যারের মুখ থেকে শুনবো। কমন প্রশ্ন আসতেছে, একটু যদি শুনি করছেন, ওই যে অফিসার জেনারেল আর সিনিয়র অফিসার সে একই রকম ইনসেনটিভ, তারপর হচ্ছে লোন সুবিধা একই রকম পাবেন কিনা? তো দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে সিনিয়র অফিসার, তারেক ভাই আমার স্টুডেন্টরা কত ফাস্ট, সে আমাদের স্টুডেন্ট, সে জব পাবে তো পাবেই, সেই সাথে সাথে সে ইনসেনটিভ, হাউস লোন, এইসব বিষয়গুলো দিয়েও কিন্তু তারা কনসার্ন। এটাই কিন্তু আমার সফলতা, কারণ আমি সেমিনার নিই, আমি এগুলো আমাদের স্টুডেন্টদের বুঝাই। কারণ আপনি দেখেন, আমি একটা মজার কথা বলি, এই শোনো না, আমার একটা মজার বিষয়টা হলো, এটা বলা ঠিক হচ্ছে কিনা, কারণ এটা আমাদেরকে কনফিডেন্সিয়াল রাখা উচিত আমাদের ব্যাংকারদের সুবিধার জন্যই, হ্যাঁ, কারণ পেপার পত্রিকায় আসলে আমরা আবার কট খেয়ে যাব। ভাই এই মাস থেকে অলরেডি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, অনেক ব্যাংক ডিসেম্বরেও পেয়েছে এটা, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের
লাঞ্চ ভাতা, আমরা প্রতিদিন লাঞ্চ ভাতা পেয়ে থাকি বা কনভেন্স যেটাকে আপনারা বলতে পারেন, সেটা আমরা পার ডে 200 টাকা করে পাইতাম। কনভেন্স পার ডে 200 টাকা করে পাইতাম। সাধারণত 20 থেকে 22টা কর্মদিবস হয়, এরকম কখনো কর্মদিবস হয় না। তো আমি যদি 22টা কর্মদিবস হয়, তার মানে আমরা 4400 টাকা আমরা লাঞ্চ বিল পাইতাম। আমি আজকে লাঞ্চ বিল পাইছি, তো আজকে আমি বললাম হ্যাঁ আজকে আমরা সাধারণত গতকালকে পেয়েছি লাঞ্চ বিল, 4400 টাকা আমাদের লাঞ্চ বিল হয়ে থাকে। কিন্তু ভাই আপনারা জানেন কিনা, এই জানুয়ারি মাস থেকে সব ব্যাংকে জানুয়ারি মাস থেকে লাঞ্চ বিলটা 400 করা হয়েছে। মানে 400 গুণন 22, 8800 টাকা। ভাই রে, এক মাসে বেতন ভাতার বাইরে 8800 টাকা আমরা প্রতি মাসে পাবো। এই জন্য ব্যাংকারদের, তারেক ভাই চেহারাটা দেখেন না, আমার চেহারার দিকে তাকাবেন না, কারণ আমি যদি নড়াইল থেকে এসেছি। এখন দেখবেন এই জানুয়ারি মাস থেকে ব্যাংকারদের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকটা আপনারা সকলেই জানেন, গভর্নমেন্টের মহার্ঘ ভাতা বাড়তেছে। তার মানে আমাদের বেতনটা আলহামদুলিল্লাহ খুবই স্মার্ট একটা স্যালারি হবে, খুবই স্মার্ট। বেসরকারি ব্যাংকে যারা একটু ভাব নিত, আরে আমরা তো টাকা বেশি পাই, পরিশ্রম তো একটু বেশি করবই, তোমরা গভর্নমেন্টে আসো, তোমরা টাকাটা কম পাবা, আমরা 80টা 1000 টাকার নোট পাবো, খুবই স্বাভাবিক, তোমরা 50টা 1000 টাকার নোট পাবা। কিন্তু এখন কিন্তু তা হবে না। এখন আমরা গভর্নমেন্টে যারা চাকরি করব, তারাও কিন্তু আল্লাহ দিলে প্রায় 70-80টা 1000 টাকার নোটই পাবো প্রতি মাস গেলে। আচ্ছা, এটা একটা বাইরের টপিক, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি একটা মজার বিষয় বলতেছিলাম, ওই যে 10ম গ্রেডে থাকলে দেখা যাবে এখন সেলিংটা, ধরেন 9ম গ্রেডের সেলিংটা যদি হয় 1,20,00,000, তাহলে 10ম গ্রেডের সেলিংটা হচ্ছে বোধহয় 1,15,00,000, তাই না সুমন ভাই? হ্যাঁ, আমাদের যদি বলি 90 লাখ থেকে 1,20,00,000 টাকা হলো কমন সিলিং, ক্লিয়ার? 90 লক্ষ থেকে 1,20,00,000। 9ম গ্রেড আর 10ম গ্রেডের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। আর ভাই আপনি এরকম চিন্তা করতেছেন কেন? ধরে নিলাম আপনার অফিসার জেনারেলে চাকরি হয়েছে, আপনি তো ওই লোন সুবিধা পাইতে পাইতে ইনশাআল্লাহ আপনি প্রমোটেড হয়ে যাবেন সিনিয়র অফিসারে। আপনি এটাই চিন্তা করেন না 1,20,00,000। আর শুধু হাউস বিল্ডিং এর ক্ষেত্রে এটা পার্থক্য করবে, অন্য কোনো লোনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, সবাই সমান। শুধু আমরাও ল্যাপটপ 1 লাখ পাই, সবাই অফিসারও 1 লাখ টাকা পাই। আমরা মোটরসাইকেল 5 লাখ পাই, অফিসারও মোটরসাইকেল 5 লাখ টাকা পাই। তারপরে হলো হাউস লোনের ক্ষেত্রে আমরা কি হয় 90 লাখ থেকে 1,20,00,000, এটা রেঞ্জ। এই 20-30 নিয়ে চিন্তা করা লাগবে না। আর হাউস লোন পাইতে গেলে 5 বছর সময় লাগে। 5 বছর পরে ব্যাংকে এমন কোন এমপ্লয়ি পাবা না যে সে অফিসার হইলে 5 বছর পরে সিনিয়র অফিসার হবে না, নিশ্চিত সে সিনিয়র অফিসার হবে। এই আরেকটা বিষয়, আমি চাইছি না অন্যদিকে যাইতে, তুমি সেই আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ। আরেকটা ব্যাপার, প্রমোশন, এরা কিছু খোঁজ খবর নেয় না তারেক ভাই ব্যাংকে? আমি সুমন কেন বারবার ব্যাংকের কথা বলি? আমি যে বলি বিসিএস ভাই, এগুলা মানে আপনি সুইটেন না। বিসিএস মানে আপনি অদৃশ্য কোনো কিছুর পিছনে ছুটতেছেন, শেষে গিয়ে দেখবেন যে আপনি কোনো গাছের সাথে বাড়ি খাইছেন অন্ধকারে। এটা বিশ্বাস করেন, কারণ একটা এত দীর্ঘমেয়াদী, এত প্রোক্রাস্টিনেটেড কল্পনা করতে পারবেন না ভাই। আমরা দেখাই না ক্লাসে যে একটা সার্কুলার হওয়ার পর বিসিএস এর প্রিলি হইতে সময় লাগে 1.5 বছর, আর বাংলাদেশ ব্যাংক এর সার্কুলার হয়ে নিয়োগ হয়ে যায় 1.5 বছরের মধ্যে, 1 বছর 3 মাসে। এই যে 2023 ব্যাচ 1 বছর 3 মাস হয়ে গেছে, এই 1 বছর 3 মাসে। ভাই আমি বারবার বলি, ঠিক আছে, ওই মরিচিকার পিছনে না দৌড়ে শক্ত পায়ের নিচের মাটিটা এরা বোঝে না। এই 46তম বিসিএস ভাই সার্কুলার আসছে 3140টা, খুব খুশি কিন্তু পোলাপান। 3140টা সার্কুলার, পাগল 3140 তোমার জন্য, ডাক্তার নেবে 1800। এই পাগল, তুই কি ডাক্তার হইতে পারবা? তোমরা ডাক্তার হইতে পারবা? এরা সেটাও বোঝে না। অ্যাকচুয়ালি সার্কুলার ছিল 500 বিলো। সো আমরা যেটা বলতে গিয়েছিলাম, দেখো বিসিএস এর সার্কুলার 3140, মানে অ্যাকচুয়ালি কিন্তু ওখানে শূন্যপদ 500, কিন্তু ব্যাংকের বেলায় আলাদা। ব্যাংকের সার্কুলার আসে সিনিয়র অফিসারের কথা চিন্তা করো 1554টা, কিন্তু বাস্তবে কিন্তু এটা 1854টা। ব্যাংকে 1 বছরে সার্কুলার আসে 8000, ব্যাংকের বেলায় সার্কুলার বাড়ে, সেটা হয়ে যায় 10,500। আচ্ছা, ওকে, সো আমরা ইনিশিয়াল কথাটা তোমাদেরকে বললাম। যে ভাই বলেছেন আইইউবিতে আছি, অনার্সের রেজাল্ট 20 ফেব্রুয়ারি। আচ্ছা, আপনি হচ্ছে গিয়ে 2-1টা সার্কুলার ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ভাই যদি আপনি গভর্নমেন্ট ব্যাংকে অ্যাপ্লাই না করতে পারেন, প্রাইভেট ব্যাংকগুলো তো আছে রে ভাই। যদি ব্যাংকে চাকরি করার ইচ্ছা থেকে প্রিপারেশন শুরু করে দেন, প্রাইভেট ব্যাংকে একটা জব স্টার্ট করেও তো আপনি সিনিয়র অফিসার হতে পারবেন, এডি হতে পারবেন। প্রিপারেশন তো নিশ্চিত নিতে হবে। আমাদের একটু আগে সাইফুল স্যার দাঁড়িয়ে ছিল, উনি একটা ভালো প্রাইভেট ব্যাংকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমি বলে দিই ট্রাস্ট ব্যাংকে। আর আমরা আশা করি সে ডেফিনেটলি এডি হবে এবং সে সেইভাবে প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন নেওয়া যাবে না, পড়ালেখা শুরু করে দিতে হবে, পড়ালেখা শুরু করে দিতে হবে। একজন বলেছেন অনার্স রেজাল্ট পাবলিশের ডেট দেখেন কি বিষয়, ঠিক আছে, অনার্স রেজাল্ট পাবলিকেশনের যে ডেটের কথা আপনারা বলেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে
আপনি দেখেছেন যে আপনার অনার্সের রেজাল্টটা লাগবে, একটু মিনিমাম সিজিপি হইতে হবে 2.25। সো আপনি 2.25 হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে অনার্সের রেজাল্ট যদি আপনার 2.25 না হয় আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? সো রেজাল্ট পাবলিকেশনের বিষয়টা হচ্ছে এখানেই আপনার অনার্সের রেজাল্ট হতে হবে। এর আগের সার্কুলারগুলোতে বলে দিয়েছিল যে এত তারিখের পূর্বে অনার্সের রেজাল্টটা আসতে হবে। এই সার্কুলারে আমি আমার 2.25 না 2 তারিক ভাই? 2.25। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে আপনার আরেকটা যে বিষয় থাকে, একটু সবাই সিরিয়াসলি নেবেন। হ্যাঁ, এইবার কিন্তু খুব সাধারণভাবে বলে দিয়েছে বয়স সর্বনিম্ন হতে হবে 21, সর্বোচ্চ হতে হবে 32। এক আপু কমেন্ট করেছিলেন, উনি এখন আছেন কিনা আমি জানি না, যে উনার জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1993। উনি অ্যাপ্লাই করতে পারবেন কি না? তো আমি বলি আপনি আপু পারবেন, কারণ 1/1/93 হলে আপনার এখনো 32 বছর বয়স হয়নি। সো আপনি পারবেন ইনশাল্লাহ। আপনি পরের সার্কুলার দুটোও পারবেন, যেহেতু এটা 18-11 বলেছে। সো পরের গুলো ইনশাল্লাহ আপনি পারবেন। আচ্ছা, একজন লিখছে সৈরাজার বিসিএস। আচ্ছা, বিসিএস এ আপনারা অলরেডি শুনছেন 241 না কত জনের গেজেট হয়নি? 267। ব্যাংকে তা হবে না ভাই, ব্যাংকে আপনি মেজর কোনো কিছুই না। একজন লিখছে যে টুঙ্গিপাড়া বাসা হইলে ব্যাংকার হইতে পারবো, বিসিএস ক্যাডার হইতে পারবো কিনা। হ্যাঁ, কালকে পাইছিলাম এটা। সো টুঙ্গিপাড়ায় আপনার বাসা হইলে বিসিএস হইতে ক্যাডার হইতে পারবেন কিনা জানি না, কিন্তু আমি লিখে দিতে পারি, আপনি লিখে নিতে পারেন, ব্যাংকার হইতে পারবেন, ব্যাংকার হইতে পারবেন। হ্যাঁ, কারণ ব্যাংকের ক্ষেত্রে এগুলো নাই, কারণ ব্যাংকে আগে জয়েন্ট হয়, তারপরে কি হয়, তারপরে হলো আপনার ইনভেস্টিগেশন হবে। হ্যাঁ, আচ্ছা, সেই জন্য ব্যাংকে কিন্তু এই রিস্ক থাকে না, ব্যাংকে একটাও বাদ পড়ে না। আমার দেখা চোখে এখনো বাদ পড়িনি, আমার দেখা চোখে একটাও এখনো বাদ পড়ে না। আচ্ছা, সেবার কোন সাবজেক্টে ডি গ্রেড থাকলে কি সমস্যা? আরে ভাই 2.25 থাকলেই হবে, কি স্যার ডি লাগবো না, পাস করো, ডি তো না, সর্বনিম্ন ডি কোনো সমস্যা নেই, 2.25 হইলে হইছে। আচ্ছা, এইবার আমরা যদি একটু বলি আপনাদের কমন যে কোশ্চেনটা, যে স্যার 2022 এক্সাম ডেট কবে হইতে পারে? এক্সাম ডেট এটা আপনাদের এখানে কমন কোশ্চেন পাচ্ছি, 2022 বেস্ট এক্সাম কবে হইতে পারে? আচ্ছা, 2022 ভিত্তিক পরীক্ষাটা কবে হইতে পারে যদি আমি বলি, দেখেন আমার এটা সম্ভাবনা, একটা হলো ফেব্রুয়ারি, একটা হলো ফেব্রুয়ারি মান্থ আমি যদি চিন্তা করি, আরেকটা যদি বলি সেটা এপ্রিলের শেষের দিকে, কারণ রোজাটা বোধহয় এপ্রিলের পরে, এপ্রিলের মাঝামাঝিতে ঈদ হচ্ছে না, এপ্রিলের 1 তারিখ বা 31 তারিখ। আচ্ছা, ওকে। তো দেখেন আমি যদি বলি 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের পরীক্ষাটা কবে হবে, আমি এই দুইটা মাস বলবো, একটা হলো ফেব্রুয়ারি আর একটা হলো এপ্রিল। তবে আপনি যদি আমার কাছে পার্সেন্টেজ বলেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা ইটস মাই এক্সপেরিয়েন্স 20%, আর এপ্রিলে এক্সাম হওয়ার সম্ভাবনা 80%, ইটস মাই অ্যাজাম্পশন। কারণটা কি? কারণটা ভাই, আপনি ফেব্রুয়ারিতে এখনো কিন্তু এক্সাম নেওয়ার কোনো কথাবার্তা আমরা শুনি নাই, কারণ প্রতিনিয়ত আমরা মোটামুটি যোগাযোগ রাখার চেষ্টা করি। স্যার আপনার কথা শুনে মনে হচ্ছে এইবার আমি চাকরি পরিবর্তন করতে পারবো, স্পেশালি ওয়েটিং ফর BBNSO। অবশ্যই পারবা ভাই। আচ্ছা, অবশ্যই তুমি আমার প্রায় লাইভে থাকো। আমি আবারও বলি ভাই, ব্যাংকের চাকরি এটা খুবই ইজি, খুবই ইজি, এবং আজকে কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই যে 2023 সাল ভিত্তিক চাকরিটা আপনি কিভাবে এনশিওর করবেন, যেমন একটু যদি বলি, যেদিন সার্কুলার, আপনারা জানেন সার্কুলার হয়েছে 1 তারিখ অথবা 31শে ডিসেম্বর সার্কুলার হয়েছে, তাই না? 31 ডিসেম্বর সার্কুলার হয়েছে 2024 সাল। এর 8 মাস পরে MCQ পরীক্ষা হয়। যখন কোনো সার্কুলার আসে, আমি যদি সিম্পলি আমার অভিজ্ঞতার উপরে বেস করে বলতেছি, এবং এটাই বেশি হয়ে থাকে, সার্কুলার আপনার সার্কুলার ডেটের এর যেদিন সার্কুলার হয়ে থাকে তার MCQ পরীক্ষাটা কত মাস পরে হয়? আফটার 8 মান্থ। আমি আবারও বলি, 8 মাস, 8 মান্থ পরে আপনার সাধারণত MCQ পরীক্ষাটা হয়ে থাকে। 8 মাস পরে, 8 থেকে 10 মাস, এর কম কোনো দিন হয় না। 8 মাসের কম কখনোই MCQ পরীক্ষা হয় না। এরপরে যদি আপনি রিটেনের কথাটা বলেন, যদি রিটেন, তারেক ভাই জেন না কিন্তু, আচ্ছা, এরপরে যদি আমি রিটেনের কথাটা বলেন ভাই, রিটেনটা MCQ পরীক্ষার 1 মাস পরেই রিটেন হয়ে যায়। MCQ পরীক্ষার 1 মাসের মধ্যেই রিটেন হয়ে যায়। আর রিটেনের মনে রাখবেন ভাইবা, রিটেনের 3 মাস পরে, রিটেনের 3 মাস পরে সাধারণত ভাইবা হয়, 3 মাস পরে সাধারণত ভাইবা হয়। আর ভাইবার ডেটের 2 মাস পরে সাধারণত রেজাল্ট পাবলিশ হয়ে যায়। এইটাই হলো মূল, যে 1 বছর 4 মাস বা 1 বছর 3 মাস এইভাবে ভাই হয়। তাহলে 8 থেকে 10 মাস আপনি সময় পাবেন MCQ পরীক্ষার জন্য। এরপরে রিটেন অনলি ফর 1 মাস, এরপরে ভাইবা। এই জন্য আমরা বলি যে শুধুমাত্র MCQ নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। আপনারা যদি রিয়েলি, আপনারা যদি ব্যাংকার হইতে চান, একদম
এই যে 2023 সাল ভিত্তিক যে ভাই আমি 2023 সাল ভিত্তিক পরীক্ষারই আমি সিনিয়র অফিসার হব, তাই যদি আপনি চান তাহলে আমি বলবো আজ থেকেই আপনি প্রস্তুতি নেবেন এমসিকিউ রিটেন একত্রে। আজ থেকেই আপনি প্রস্তুতি নেবেন এমসিকিউ রিটেন একত্রে। ক্লিয়ার বিষয়টা? তার মানে দেখেন এই যে 31 ডিসেম্বর যে সার্কুলারটা হয়েছে এটার পরীক্ষাটা যদি আপনি বলেন সেটা হলো, আমি যদি বলি অক্টোবর নভেম্বর মাসে এমসিকিউ পরীক্ষাটা হবে, আর ডিসেম্বর মাসে কিন্তু রিটেন পরীক্ষাটা হয়ে যাবে। ক্লিয়ার? সেই জন্য আপনি প্রথম দিন থেকে এমসিকিউ রিটেন একসাথে নেবেন। আচ্ছা, সো আপনাদের জেনে থাকা ভালো যে সার্কুলারের 8 থেকে 10 মাস পর এমসিকিউ পরীক্ষা হবে, তার 1 মাসের মধ্যে রিটেন পরীক্ষা হয়ে যাবে, তার রিটেনের 3 মাস পরে ভাইবার 1 মাস থেকে 2 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি যেটা বলতে গিয়েছিলাম 2022 সাল ভিত্তিক যে পরীক্ষাটা এটা ফেব্রুয়ারি মাসে হবে অথবা এপ্রিল মাসে হবে, তবে এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এখনো আমরা পরীক্ষার কোনো টেন্ডারই হয়নি। আমি যদি বলি এখনো পরীক্ষার টেন্ডার হয়নি, পরীক্ষাটা কে নেবে, বিআইবিএম নেবে নাকি আইবিএ নেবে, কারণ টেন্ডার হওয়ার পরে একটা টেন্ডার সিলেকশন, আগে টেন্ডার অ্যানাউন্স করবে, তারপরে টেন্ডার সাবমিট হবে, তারপরে সিলেকশন হবে, তারপরে তারা আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সো এটা ইট উইল টেক টাইম। হ্যাঁ, এটা সময় লাগবে, আমার মনে হয় এটা সময়ের ব্যাপার। সেই জন্যই আমি মনে করি এপ্রিল মাস। সো দেখেন আপনারা 2023 সাল ভিত্তিক পরীক্ষা নিয়ে এটা আপনারা কিন্তু অনেক বেশি, আমি দেখলাম যে আপনাদের মধ্যে উত্তেজনা কাজ করতেছে বা আপনারা অনেক বেশি ইউফোরিক, কিন্তু আমি একটু অবাক হলাম 2023 সাল ভিত্তিক সার্কুলার নিয়ে আপনারা ইউফোরিক হবেন বা আপনাদের মধ্যে উত্তেজনা থাকবে, সেটা একদম নতুনদের জন্য, একদম ফ্রেশারদের জন্য। কিন্তু যারা পুরাতন স্টুডেন্ট, যারা 2022 সাল ভিত্তিক আপনারা সার্কুলারটা পেয়েছেন, আপনারা কেন 2023 সালের জন্য ওয়েট করবেন? আপনারা অবসম্ভাবীভাবে এই 2022 সাল ভিত্তিক আপনারা যে সার্কুলারটা আসছে এখানেই কিন্তু আপনারা সিনিয়র অফিসার হয়ে যাবেন, যদি বা অফিসার বা ক্যাশ অফিসার, আল্লাহ যার যেটা রিজিকে রাখছে। তবে আমরা সিনিয়র অফিসার হওয়ার জন্য আপনাদেরকে রিকমেন্ড করি, কারণ সিনিয়র অফিসার মানে আপনার ক্যারিয়ার গ্রোথ খুব ভালো। সিনিয়র অফিসার থেকে অফিসার মানে 5 বছর আপনার ক্যারিয়ার পিছিয়ে যাবে। 5 বছর এটা কিন্তু কম ব্যাপার না। হ্যাঁ, সেই জন্য আমরা সিনিয়র অফিসারটাকে আপনারা রিকমেন্ড করি। সো 2022 সাল ভিত্তিক যে সার্কুলার যারা পেয়েছেন অবসম্ভাবীভাবে তাদের এখনো যে টাইমটা আছে, আমরা যে সাজেশনটা দিয়েছি টার্নিং পয়েন্টের লেকচার শিট বা আমরা আমাদের ক্লাসের প্রিমিয়াম স্পেশাল যে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, এই ক্লাসগুলো যদি আপনারা শেষ করেন কনফার্ম আপনারা 2022 সাল ভিত্তিক এই সার্কুলারের আপনারা অবসম্ভাবীভাবে আপনারা রেডি হয়ে, মানে সিনিয়র অফিসার বা অফিসার হয়ে যাবেন, চাকরিটা পেয়ে যাবেন। আরেকটা কথা আমি অ্যানাউন্স করতেছি, যদি এটা আমাদের সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আমি শিওর আমরা এই কাজটা করব। 2022 সাল ভিত্তিক যখন পরীক্ষার ডেট হবে আমরা ম্যারাথন একটা আমরা কোর্স লঞ্চ করব। ম্যারাথন একটা কোর্স, 15 দিনের একটা কোর্স, প্রতিদিন আমরা 5 ঘন্টা করে 4 ঘন্টা করে আমরা ক্লাস নিব, 5 ঘন্টা করে আপনারা পড়বেন। এই 9 ঘন্টার সমন্বয়ে দেখবেন যে ইনশাল্লাহ এই 22 সাল ভিত্তিক ওই 15 দিনে আমরা আপনাদের কি করতে পারি। আর 23 সাল যদি বলি, আমরা যেহেতু 2023 সাল ভিত্তিক সার্কুলার নিয়ে আমরা কথা বলতেছি, এই 2023 সাল ভিত্তিক সার্কুলারের জন্য টার্নিং পয়েন্ট জব 8 একদম এটা প্রিমিয়াম ব্যাচ চালু করতে যাচ্ছে। জব এনশিওর্ড আমরা যদি বলতে চাই, যারা একটু পড়ুয়া স্টুডেন্ট কনফার্ম তাদের একদম প্রস্তুতিটাকে 100% করার জন্য আমরা একটা প্রিমিয়াম ব্যাংক জব এমসিকিউ রিটেন একত্রে আমরা একটা কোর্স লঞ্চ করব। হ্যাঁ, সো যারা নতুন আপনারা 2023 সাল ভিত্তিক সার্কুলারটা পাচ্ছেন তাদের জন্য বলবো এটা একটা গ্রেট অপরচুনিটি। একটু তারেক স্যারকে আসো। স্যার 2023 সাল ভিত্তিক সার্কুলারের কোর্সে ভর্তি সম্পর্কে বলুন। ওকে, রাজন আহমেদ রাজ, এটা এখনই তোমাদেরকে তারেক স্যার বলবে। স্যার অফিসার জেনারেল 2021 ভাইবা রেজাল্ট কোন মান্থে ডেট? 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেলের ভাইবা তো চলতেছে, তুমি কি জানো না? আচ্ছা তারেক ভাই, আমার স্টুডেন্টের প্রশ্ন 2023 সাল ভিত্তিক সার্কুলারের কোর্সে আপনাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে, আমরা কি কি পরিকল্পনা গ্রহণ করেছি, এটা একটু আমরা ডিফারেন্ট ভাবে সাজানোর চেষ্টা করেছি। 2023 সাল ভিত্তিক যে এটা সেমিনার আছে, আমি যদি একটু অ্যানাউন্স করে দিই, আগামীকাল বিকাল 3টায়, আগামী শনিবার, সরি আগামীকাল না, আগামী শনিবার মানে আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার শনিবার, আগামী শনিবার বিকাল 3টায়, এটা হলো আমাদের অফলাইন মিরপুর 10। আবারও বলি, আগামী শনিবার মিরপুর বিকাল 3টায় অফলাইন সেমিনার মিরপুর 10, এটা হলো লিফটের 4 আকন্দ টাওয়ার, ফলপট্টি গলি, মসজিদের বিপরীতে। মিরপুর 10 ফলপট্টি গলি, একদম মসজিদের বিপরীতে, আকন্দ টাওয়ার, লিফটের 4। এটা হলো আমাদের অফলাইন সেমিনার। 2023 সাল ভিত্তিক সার্কুলারের আপনি কিভাবে একদম জবটাকে কনফার্ম করতে পারেন,
এমসিকিউ রিটেন প্রস্তুতিটা কিভাবে নেবেন, কোন জায়গা থেকে শুরু করবেন, আমি যদি এখন একটু আপনাদেরকে আভাস দিব, এখন একটু বলবো সেই সম্পর্কে, তবে সেমিনারে আমরা এটা বিস্তর আলোচনা করব ইনশাল্লাহ। আর একটা কথা যদি বলি, আর আগামী শনিবার রাত 8টায় এটা ফেসবুক এবং আমাদের জুম, ফেসবুকে এবং আমাদের জুমে আমরা আরেকটা সেমিনার নিব 2023 সাল ভিত্তিক যে সার্কুলারটা সিনিয়র অফিসার এবং আপকামিং যে সার্কুলার ওই সম্পর্কিত আমরা একটা সেমিনার নিব, যাতে আপনারা 6 থেকে 8 মাসের মধ্যে নিজেদেরকে কিভাবে সম্পূর্ণ একটা পূর্ণতা এনে ব্যাংক জব প্রস্তুতির আপনারা জবটা এনশিওর করতে পারেন। মাস্টার্স না থাকলে কি ইনক্রিমেন্ট, নো, মাস্টার্স নিয়ে কোনো কথা নেই। ব্যাংকের চাকরি মানে 4 মাস, ব্যাংকের চাকরি মনে রাখবেন, ব্যাংকের চাকরি মানে 4 বছর মেয়াদি একটা অনার্স প্রোগ্রাম থাকলেই হয়। স্টিল এখনো আমার কোনো মাস্টার্স নেই, আমি প্রিন্সিপাল অফিসার গভর্নমেন্ট 6 গ্রেড গভর্নমেন্ট। এই যে দেখেন আর একটা কথা চলে এসেছে, ব্যাংকের চাকরির সুযোগ সুবিধা যে বিসিএস যারা সেমিনার নেয় তাদের সামনে একটু ভালো করে দাঁড়ায় একটু কোশ্চেন করবেন। আমি বলবো না যে বিসিএস এর পাওয়ার অনেক উপরে, বিসিএস এর সম্মান অনেক উপরে, কিন্তু ভাই কয়জন হবে? 500 জন, 600 জন, এর বেশি না। কিন্তু ব্যাংকার কয়জন হবে? 10,000 জন, 12,000 ব্যাংকার হবে এক বছরে। এই 2025 সালে শুধু গভর্নমেন্ট ব্যাংক হবে 10,000, মিনিমাম 10,000। সেই জন্য একটু আপনারা চিন্তা করবেন, আগে জবটা দরকার, আগে জব। প্রেস্টিজ তো অবশ্যই দরকার, ব্যাংকের প্রেস্টিজ কি কম? একটা 3 তলা বাড়ি বানাইতে পারছি জীবনে সম্ভব 32 বছর বয়সে, আলহামদুলিল্লাহ বলে বাড়িওয়ালা, যদিও আল্লাহ মালিক, আল্লাহ সব কিছু, কিন্তু নিজের যখন ভাড়া তুলি ভাল লাগে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। নিজের একটা মোটরসাইকেল এখনো কিনি নাই, ইচ্ছা করলেই কিনতে পারি, কারণ মোটরসাইকেল চালাইতে দেয় না, সো এই জন্য কিনি নাই। একটা সুন্দর মতো ল্যাপটপ আছে, প্রতি বছর 2 লাখ টাকা করে বেতন ভাতার বাইরে পাই। এরপরে এখন তো লাঞ্চ ভাতা 8,000। এই কোন গভর্নমেন্ট সেক্টর আছে লাঞ্চ ভাতা পাই পার ডে? আমরা পার ডে 400 টাকা করে পাই, কোন গভর্নমেন্ট সেক্টর আছে? তার মানে আমি যেটা বলতে চাই না, অবশ্যই বিসিএস সুপ্রিম একটা জব, তবে আপনাকে বুঝতে হবে আপনার এমন একটা জবের পিছনে ছুটতে হবে যেখানে কম পরিশ্রমে আপনি একটা জব পাবেন, তবে সেই জবটা যেন সোশ্যালি অ্যাকসেপ্টেবল হয়, সেই জবটাতে ফাইন্যান্সিয়ালি সলভেন্সি আসে। এই সব কিছুই কিন্তু ব্যাংকের চাকরিতে সম্ভব। ও আরেকটা প্রসঙ্গ আমি বলতে গিয়েছিলাম, এই যে আমি বললাম গভর্নমেন্ট 6 গ্রেডের এমপ্লয়ি, কিভাবে বললাম দেখেন, আপনারা সিনিয়র অফিসার এটা হলো 9 গ্রেড, সিনিয়র অফিসার এটা কিন্তু 9 গ্রেড। আপনারা জানেন কিনা? আমরা জানি গভর্নমেন্টের কি 9 গ্রেড, 8 গ্রেড, 7 গ্রেড, তারপরে 6 গ্রেড, তাই না? কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তা না। সিনিয়র অফিসার ডিরেক্টলি পরের প্রমোশন পাইলেই সেটা কি হয়ে যায়? প্রিন্সিপাল অফিসার, যেটা কি গ্রেড? 6th গ্রেড, সেটা হলো 6th গ্রেড। এটা বুঝবেন, ব্যাংকে কিন্তু 7 আর 8 বলে কোনো গ্রেড নেই। ব্যাংকে একবারে আপনি 9 থেকে 1 লাখ দিয়ে 6 চলে যাবেন, এখানে আপনার কিন্তু 6 আর 7 টাচ করতে হবে না। তো আপনি ডিরেক্টলি আপনি 23,100 থেকে 35,500 টাকা আপনি বেসিকে চলে যাবেন। সেগুলো কিন্তু একটা মজার ব্যাপার। তারেক ভাই, আমি আস্তে আস্তে আর একটু কথা বলবো। আজকে আমি একটু প্রস্তুতি নিয়ে কথা বলবো। আগামীকাল বিকাল 5টায় ইংলিশ ক্লাস। আচ্ছা একটু বলি, 2023 সাল ভিত্তিক সার্কুলারের কথা মানে বিবেচনা করে আমরা রেগুলার আমাদের ফেসবুক কার্যক্রম বাড়াবো, এবং আমাদের যে অনলাইন যে প্রোগ্রামটা এবং আমাদের শীট, আপনারা জানেন এখন আইবিএ প্রশ্ন করবে, আমরা শুনেছি। সো আমাদের আগের যে শীটটা সেটা তো অবশ্যই আমরা আইবিএ এবং বিআইবিএম কে ফোকাস করেছিলাম, তবে আপনারা সকলেই জানেন আমরা প্রতি বছর শীটটা আপডেট করি। তো এখন আমরা যে শীটটা আপডেট করতেছি সেটা যদি আমি বলি, সেটা 3টা ডিপার্টমেন্টকে কেন্দ্র করে। একটা হলো আইবিএ বিবিএ, মানে আইবিএ ডিইউ আইবিএ আর কি, আইবিএ ডিইউ, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি যে আইবিএ তাকে ফোকাস করতেছি। আর একটা হলো বিআইবিএম, এটাকে আমরা ফোকাস করতেছি। আর একটা হলো এফবিএস, এটাও ডিইউ। কারণ আমরা আশাবাদী, মানে আমরা এক্সপেক্ট করতেছি আইবিএ সব পরীক্ষা নেবে না। আপনারা যারা বলতেছেন না আইবিএ পরীক্ষা নেবে, ওরে আইবিএ যখন টেন্ডার সাবমিট করে তাদের মানে এক্সপেন্ডিচার পার স্টুডেন্ট তারা যে ডিমান্ড করে অন্য ডিপার্টমেন্ট থেকে 10-15 টাকা বেশি। সো গভর্নমেন্টের ব্যয় বা কৃচ্ছতা সাধন একটা ব্যাপার আছে, এই জন্য আপনারা একটু মাথায় রাখবেন। এফবিএস সামনে প্রশ্ন করবে, এটাও মাথায় রাখবেন। আরেকটা হলো আমরা যদি বলি সোশ্যাল সায়েন্স বা একটু আরো স্পেসিফিক বলি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্ট অসংখ্য কোশ্চেন করেছে, 15-16 অসংখ্য কোশ্চেন করেছে। সো সেই ইকোনমিক্স ডিপার্টমেন্ট আবার কিন্তু দেখবেন, যেটাকে আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্ট সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, সোশ্যাল সায়েন্স তারাও কিন্তু সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি তারাও কিন্তু কোশ্চেন করবে। তো এইগুলাকে ফোকাস করেই কিন্তু আমরা আমাদের লেকচার শিট এবং আমাদের নিউ কোর্স আমরা লঞ্চ করতেছি। 2023 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসারের সার্কুলার হয়েছে সেই কোর্স সম্পর্কে একটু তারেক ভাই আপনাদেরকে বলবে, এখনই আপনি শুনতে পারবেন। আর একটু বলে দিতে, আগামীকাল বিকাল 5টায় ইংলিশ ক্লাস আছে, আগামীকাল বিকাল 5টায় ইংলিশ ক্লাস আছে। আর আগামী শনিবার
শনিবার বিকাল 3টায় অফলাইন সেমিনার, রাত 8টায় অনলাইন সেমিনার। কার উপরে বেস করে? 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে আমাদের করণীয় কি বা কিভাবে পড়বো, কোন জায়গা থেকে পড়বো, একদম কমপ্লিট একটা গাইডলাইন। এই সেমিনারটা ইনশাল্লাহ দেখবেন আগের সেমিনার থেকে ভিন্ন হবে। আচ্ছা, একটু তারেক ভাইকে বলবো 2023 সাল ভিত্তিক কম্বাইন্ড সিনিয়র অফিসারের যে সার্কুলার হয়েছে এবং 2023 সাল ভিত্তিক আপকামিং যে সার্কুলারগুলো আছে এর উপরে বেস করে আমাদের কোর্স প্ল্যানটা কেমন, আমরা কোর্স অফার করতেছি বা কি কি আমরা পরিকল্পনা করেছি সেটা তারেক স্যার একটু এক্সপ্লেইন করবে। এরপরে আমি এক্সপ্লেইন করব আপনি কিভাবে পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন বা কোন কোন বিষয়গুলো আমরা আমাদের লেকচার শিটের মধ্যে লিপিবদ্ধ করেছি। প্লিজ তারেক স্যার। আচ্ছা, একটু যারা হচ্ছে গিয়ে আমাদের অলরেডি ভর্তি আছেন, কারো কিন্তু কারো মন খারাপ করা যাবে না, আয় হায় আমরা ভর্তি হয়ে গেলাম, আমরা বোধহয় এগুলো পাবো না। আপনারা অবশ্যই পাবেন। কোথায় পাবেন? আমরা যে সমস্ত চেঞ্জেস আনবো সবগুলো, যতটুকু চেঞ্জ আসবে সবগুলোর ক্লাস আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের জন্য কোথায় হয়ে যাবে? মাস্টার ব্যাচে আমরা ক্লাস নিয়ে ফেলবো। সো যে আমাদের এক্সিস্টিং যতজন স্টুডেন্ট আছেন সবার জন্য আমরা মাস্টার ব্যাচে ক্লাস নিয়ে নেব। এরপরে আসি আমাদের এখনকার কোর্স প্ল্যান কি। আপনারা যেমন সবাই জানেন আমাদের রেগুলার কয়টা? 72টা ক্লাস হয়। রেগুলার কয়টা ক্লাস হয়? 72টা ক্লাস। তো এই 72টা ক্লাস আমাদের থাকবেই। এটা হচ্ছে গিয়ে সুন্দর করে সাজানো থাকবে, যেভাবে আমরা ক্লাস নেই রেগুলার ক্লাস এভাবে চলতেই থাকবে। এবং যখন হচ্ছে গিয়ে আপনার পরীক্ষাটা চলে আসবে তখন হচ্ছে সাজেশন বেসড প্লাস আপনি বলতে পারেন যে রিভিশনের জন্য আমরা আরো 13টা ক্লাস দেব। মোট কয়টা ক্লাস দেব? 72 যোগ 13। এই 13টা ক্লাস কিন্তু আমরা হচ্ছে গিয়ে ঠিক পরীক্ষার আগে দেব। পরীক্ষার আগে আমরা সিনিয়র অফিসার যেহেতু আমরা হচ্ছে গিয়ে এটাকে সিনিয়র অফিসার প্রিমিয়াম ব্যাচ বলছি, কি হচ্ছে আমাদের হচ্ছে 72টা ক্লাস আমরা রেগুলার দেব, শেষে গিয়ে আমরা 13টা রিভিশন ক্লাস দেব। মোট ক্লাস হবে আমাদের 85টা। ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে আমি আবারও বলি, সুমন ভাই যেহেতু বলেছেন যে আমরা আমাদের নতুন করে ম্যাটেরিয়াল তৈরি করছি কয়েকটা প্রতিষ্ঠানকে মাথায় রেখে, আইবিএ, বিআইবিএম, এফবিএস, ওকে এফবিএস বলতে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো। তো আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, কারো টেনশন নেওয়ার দরকার নাই, কারো মন খারাপ করা যাবে না, আমরা বোধহয় পাইলাম না। আপনাদের এই জিনিসগুলো কিন্তু আমরা কোথায় দিয়ে দেব? আমরা 100% মাস্টার ব্যাচে এই ক্লাসগুলো নিয়ে আমাদের নতুন যে ইনক্লুডেড জিনিস সব আপনাদেরকে পড়ায় দেব। কারো টেনশন নেওয়ার দরকার নাই, কারো মন খারাপ করার দরকার নাই। এবং হচ্ছে গিয়ে এখন আমরা যেই ব্যাচ, তারেক ভাই একটু আপনাকে থামাই, কারণ আমার সবচেয়ে ফেভারিট একটা কোশ্চেন, এই জন্য আমি বলি স্যার আবেদন পদ্ধতি আর চয়েস লিস্ট, ভাই এইটা কিন্তু আগে থেকে কেউ অ্যাপ্লাই করবেন না। আগামী শুক্রবারেই আমার চয়েস লিস্টের ক্লাস, আপনারা সবসময় জানেন আমি এর আগেও একটা চয়েস লিস্টের ক্লাস নিয়েছি। আপনারা একটু আমাদের ইউটিউব চ্যানেল আছে টার্নিং পয়েন্ট জব 8, ওখানে গেলে আপনারা চয়েস লিস্টটা দেখতে পারবেন। তবে এবার আবার একটু নতুন করে আমি চয়েস লিস্ট দিব, কিছু কারণ আছে। কারণ আপনারা মনে করেন না যে সোনালী, জনতা, অগ্রণী এগুলা দিলেই কিন্তু হবে না, কারণ আপনাকে বুঝতে হবে ক্যারিয়ার গ্রোথ। আমি কিন্তু সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, আমি কিন্তু এটা কি এখন তো সোনালী ব্যাংক অ্যাকোয়ার করে নিয়েছে, হ্যাঁ বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। না একর হয় না ভাই। ও একর হয় না? আচ্ছা শোনেন, সোনালী ব্যাংক সিনিয়র অফিসার 2018-তে আমি রিকমেন্ডেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল 2017 ব্যাচ, ওখানে কিন্তু আমি রিকমেন্ডেড, হ্যাঁ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ওখানে রিকমেন্ডেড, কিন্তু আমি কোনোটাতেই জয়েন করিনি। এর কারণটা কি? এর কারণটা হলো জয়েন করিনি বলেই আজকে কিন্তু আমি প্রিন্সিপাল অফিসার হইতে পারছি। ইনশাল্লাহ 2 বছরের মধ্যেই আমি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হয়ে যাব। এই জন্য চয়েস লিস্ট খুব বড় একটা ব্যাপার। এই চয়েস লিস্ট নিয়ে আমি আগামী সপ্তাহে আমি ক্লাস নিব। তবে ভ্যারি করতে পারে ভাই, ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা আপনি আরেকজনের কাছে শুনবেন, সে একরকম কথা বলবে। তবে আমি একটা ইনশাল্লাহ খুব ভালো একটা রিজন সহ একটা ক্লাস নিব আমি এবং তারেক ভাই আগামী শুক্রবার। ওকে, সো যেটা চয়েস লিস্ট নিয়ে আগামী শুক্রবার কথা হবে। আজকে আমাদের ক্লাস শিডিউল শোনেন। আপনারা হচ্ছে কয়েকজন বলতেছেন একদম নতুন একদম নতুন। এর একদম নতুন তো কি হয়েছে, এই যে 72টা ক্লাস, হ্যাঁ এটা তো আমরা হচ্ছে কি একদম শূন্য থেকে শুরু করবো রে ভাই, একদম জিরো থেকে। এর পরে দেখেন, হ্যাঁ অনেকের ম্যাথ ফোবিয়া থাকে, অনেকের ইংলিশ ফোবিয়া থাকে। শুভ্র ভাই ম্যাথের বেসিক ক্লাস প্রায়ই নেন, হ্যাঁ এই আপনার হচ্ছে গিয়ে ম্যাথ ফোবিয়া দূর করার জন্য। সুমন ভাই রেগুলার ইংলিশের বেসিক ক্লাস নিয়ে থাকেন, ওই যে আমাদের মাস্টার ব্যাচে দেখবেন ফেসবুকের পেজে লাইভ আসে। তো এই যে জিরো থেকে আমরা স্টার্ট করব, যারা নতুন তাদের টেনশন নেওয়ার কোনো দরকার নাই। সো আপনার হচ্ছে গিয়ে এই 72টা ক্লাস আমরা চেষ্টা করব কয় মাসে শেষ করার জন্য? 4 মাসে শেষ করার জন্য। এখন 4 মাস বললে তো 4 মাস হয় না, কারণ মাঝখানে কি রোজা থাকবে, ঈদের ছুটি থাকবে, বিভিন্ন ঘটনায় দেখা যায় যে 15-20টা দিন এদিক ওদিক
হয়ে যায়। ধরেন না আমরা 5 মাসের মধ্যে শেষ করে দিলাম, সুমন ভাই তো বলছেই যে 8 মাসের আগে পরীক্ষা হবে না। এবার ধরলাম যেহেতু সবকিছু এক্সিলারেট করার একটা চান্স আছে, আচ্ছা 8 মাসকে এক্সিলারেট করে কয় মাস করবে? 7 মাস, ধরে নেন 6 মাস। ইনশাল্লাহ আমরা 6 মাসের আগে আপনাদের কোর্স 5 মাসের মধ্যে টোটালি শেষ করে দিচ্ছি। এবং এই যে দেখেন এই 13টা ক্লাস আমি যেটা বলছি, সাজেশন এবং রিভিশন বেসড 13টা ক্লাস, এটা তো ভাই আমরা কবে নেব? আপনার পরীক্ষা নকিং এট দ্য ডোর, এই সময় আমরা ক্লাসটা নেব। ধরেন জানায়া দিছে যে আগামী মাসে পরীক্ষা হবে, এরপরে আমরা এই 13টা ক্লাস নিয়ে আপনাদেরকে কাছে হাজির হয়ে গেলাম যে ওকে এই 13টা ক্লাস এখন আমি কি নেব? একটু আপডেটেড, একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস নেব, যেটাতে আমার কিছু সাজেশন থাকবে এবং আমার আগের পড়াগুলো রিভিশন হয়ে যাবে। আপনারাও পড়ালেখার মধ্যে থাকলেন, আপনাদের পুরো পড়াটা রিভাইজড হয়ে গেল এবং কি আপনি হচ্ছে গিয়ে আপনার আগের পড়াও পড়লেন, অ্যাডভান্স লেভেলের পড়াও পড়লেন, রিভিশনটা আমরাই করায় দিলাম, একটা সুন্দর প্রিপারেশন নিয়ে ফেললেন। আর এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই 13টা ক্লাস থাকবেই। আগে আগে যারা ভর্তি হয়ে গেছেন তারাও টেনশন করবেন না। তবে হ্যাঁ, ওই যে শেষে সব যেমন প্রতিষ্ঠান বলে কন্ডিশন অ্যাপ্লাইড, শর্ত প্রযোজ্য, অল্প একটু শর্ত প্রযোজ্য হবে, সেটা আমরা তখন দেখে নেব, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নাই। সো সবার জন্য আমাদের সুন্দর, আমি আবারও বলছি এক্সিস্টিং যারাই আছেন তারা সবাই মাথায় রাখবেন, যার যতটুকু আমরা চেঞ্জে জানি সেই চেঞ্জগুলো কি করব আমরা আপনাদেরকে মাস্টার ব্যাচের মাধ্যমে ক্লাস দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে কি আপনার 13টা রিভিশন ক্লাস, এই ক্লাসগুলো আপনারা সবাই পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। সো আমি আরেকটা তথ্য জানায় দিই, আমাদের কিন্তু যে গত মাসে আমাদের একটা বিরাট অফার গেছে এবং আপনাদের এত ভালো আমরা রেসপন্স পাইছি। গত মাসে আমাদের সর্বোচ্চ স্টুডেন্ট ভর্তি হয়েছে। অলরেডি দুই একটা কমেন্ট করছে, ওই কমেন্টগুলোর আমি উত্তর দেব না। সো এখনো আমাদের একটা অফার অনগোয়িং, আমাদের পেজে নক করলে আমাদের আজকের অফারটা জানতে পারবেন। যারাই ভর্তি হতে চাচ্ছেন কি বলে যারাই ভর্তি হতে চাচ্ছেন, এই অফার সম্বন্ধে জানতে চাচ্ছেন, আমাদের পেজে নক করলে আমাদের আজকের যে অনগোয়িং অফার সেটা বলে দেবে। আর একটা বিষয় হচ্ছে চয়েস লিস্ট নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। সুমন ভাই বলেছেন যে পরের শুক্রবার সুন্দর করে সবকিছুর ধারণা দিয়ে আপনাদেরকে প্রমোশন, ক্যারিয়ার গ্রোথ সব মোট কয়টা প্রতিষ্ঠান, 9 যোগ 2 11টা, 9টা হচ্ছে গিয়ে ব্যাংক আর 2টা হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। 11টা ব্যাংকের সমস্ত কিছু আপনার সাথে আলোচনা হবে অ্যাকর্ডিং টু প্রেজেন্ট সিনারিও, ঠিক আছে? তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে উনি কথা বলবেন, এরপরে উনি কথা বললে ইনশাল্লাহ আপনি নিজেই বুঝে যাবেন কোনটা আপনার 1 নম্বরে রাখা উচিত, কোনটা আপনার 2 নম্বরে রাখা উচিত, এবং কিছু কমন সেন্স আপনাদেরকে ধরিয়ে দেবো। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পলের কথা বলি, একটা ছেলে বা মেয়ে আমার এখন এখানে থাকতে পারেন, আপনার বাড়ি হচ্ছে পঞ্চগড়, আপনি চয়েসে 5 নম্বরে দিয়ে দিলেন কৃষি ব্যাংক, 10 নম্বরে দিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ভাই আপনার চাকরি হয়ে গেল কৃষি ব্যাংকে, আপনি কি জীবনে পঞ্চগড়ে পোস্টিং পাবেন? কৃষি ব্যাংক পঞ্চগড়ে আছে। আবার হচ্ছে গিয়ে কারো বাড়ি হচ্ছে ফেনী, আপনি চয়েস দিয়ে দিলেন কি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মোটামুটি 4 নম্বরে আপনার চাকরি হয়ে গেল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। তাহলে কি আপনি কখনো এটা আপনি করতে পারবেন? ওকে, তাহলে আপনার হচ্ছে কি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা দুইজন ইনশাআল্লাহ আলোচনা করব পরের শুক্রবার। তাড়াহুড়োর কিছু নাই। কেন নাই? আপনার তো অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে কি 31/1/2025। সো কেউ তাড়াহুড়ো করবেন না, ইনশাল্লাহ 10 তারিখে বলবো, তারপর একদম 10 তারিখ রাতেই অ্যাপ্লাই করে দিয়েন, কোনো টেনশন নাই, সবকিছু তো রেডি আছে। জাস্ট আপনি কি করবেন, মানে চয়েস লিস্টটা হইলে হবে কি আপনার একটা ভালো ধারণা চলে আসবে। আর আমরা এগুলো যেগুলো আমরা মাথায় রাখবো, প্রথমত প্রমোশন পলিসি, এগুলো কিন্তু বড় একটা ব্যাপার, কারণ প্রমোশনটা, দ্বিতীয়ত ক্যারিয়ার গ্রোথের জন্য কিন্তু প্রমোশনটা খুবই বড় একটা ব্যাপার। সো প্রমোশন সিস্টেমটা আমি মাথায় এনেই মূলত আমি আমার চয়েস লিস্টটা সাজিয়ে থাকি। এছাড়াও ব্যাংকিং গ্রোথ আছে, তারপরে সোশ্যাল ডিগনিটির ব্যাপার আছে, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সির ব্যাপার আছে, তারপরে আপনার পোস্টিং এর ব্যাপার আছে, ব্রাঞ্চ যত বেশি তত বেশি পোস্টিং। কারণ আপনি সোনালী ব্যাংকে যত দ্রুত আপনি আপনার কনভিনিয়েন্ট জায়গায় থাকতে পারবেন, আপনি কিন্তু হাউস বিল্ডিং বা আইসিবি ফার্স্ট চয়েসে দিলে আপনি ওইভাবে আপনার কনভিনিয়েন্ট জায়গায় থাকতে পারবেন না। হ্যাঁ, তো এইসব বিষয় নিয়ে আমরা চিন্তা কথা বলবো। আবার যারা শহর কেন্দ্রিক চাকরি করতে চান তারা হাউস বিল্ডিং ডেভেলপমেন্ট ব্যাংক দিলে সব সময় শহরে পোস্টিং পাবে, গ্রামে যাওয়াই লাগবে না, যেমন আমাদের সুমন ভাইয়ের। হ্যাঁ ঠিক আছে ওকে, আচ্ছা ওকে। তো যাকগে, ঠিক আছে। এখন একটা বিষয় আর হচ্ছে গিয়ে আমি বলি, আমি যে কথাটা বলতে গিয়ে থেমে গেলাম, গত মাসে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছেন। আমরা বলতেছি সবার জন্য আমাদের এই
যে নতুন করে সাজানো সবার জন্য সবকিছু থাকবে। যারা ভর্তি হয়ে গেছেন মাস্টার ব্যাচে আমাদের চেঞ্জেস গুলো দিয়ে দেবো এবং এই 13টা রিভিশন ক্লাস সবার জন্য থাকবে। এইবার আপনারা সার্কুলার পরীক্ষা নিকটে না মাস্টার ব্যাচের ক্লাসগুলো দেখবেন। আচ্ছা, টিচার্স student teachers panel of Turning Point is very much expert and flexible, so new aspirant ক্যান বি অ্যাডমিটেড। মাশাআল্লাহ, আমাদের একজন স্টুডেন্ট আমাদেরকে রিকমেন্ড করছে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, শুভ্র স্যার মানে গণিতে পানি, ইংরেজিতে মানে সুমন, তারেক বাপ্পি সাথে থাকলে দরকার লাগবে কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শাহাদাত। আচ্ছা, ওকে শাহাদাত। আচ্ছা, এবার যদি আমি একটু বলি, দেখেন আপনারা প্রস্তুতির বিষয়ে যে স্যার আমি প্রস্তুতি নিতে চাই, আমি যদি একটু জানি, বাইরে রেখে এসেছি বোধহয়, দেখো তো একটু যে স্যার আমি কোথা থেকে কি পড়বো, আমি একটা নমুনা দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখেন, ধরেন শুধু ইংরেজির প্রস্তুতি নিয়ে আমি আজকে একটু কথা বলি, এরপর একটু ম্যাথ নিয়েও কথা বলবো, অন্যগুলো ইনশাল্লাহ পরে আলোচনা হবে। হ্যাঁ, সো দেখেন আপনি যদি বলেন যে স্যার অ্যাকচুয়ালি ব্যাংকের প্রস্তুতি 8 মাসে পুরাপুরি, আমরা তো 8 মাস বলি না, আমরা 6 মাস বলে থাকি, যে স্যার আপনারা যে এত কনফিডেন্টলি বলেন যে 6 মাসে ব্যাংকের প্রস্তুতি আসলেই সম্ভব এবং 1 বছরের মধ্যে জব কনফার্ম আপনার নিশ্চিত করা সম্ভব, এটা স্যার কিভাবে আপনারা বলেন? দেখেন আমি অনেস্টলি বলতেছি ভাই, আপনি সত্যি 6 মাসের মধ্যে ব্যাংকের প্রস্তুতি নিতে পারেন। আমি যদি 6 মাসের আপনাদের একটা প্ল্যান দেখাই দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, আমি যদি ইংলিশের কথা বলি, গ্রামার নিয়ে আপনাদের তো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ গ্রামার এটা আমরা যা পড়াবো তাই, এর বাইরে আসবে না। সো ইংলিশে আমরা মাত্র 10টা ক্লাস নিয়ে থাকি ইংলিশের জন্য, গ্রামারের জন্য। এই 10টা ক্লাস যে করবে শুধু টিচার্স ওয়ার্ক, শুধু ক্লাসে যা পড়াবো তাই যদি করেন, আপনি কনফার্ম গ্রামারে যে 10 মার্ক আপনি 10-এ 10 পাবেন। হয়তো বা 2টা বা 1টা মিস হইতে পারে, কিন্তু আপনি 8-9 এর কম পাবেন না। এখন আমি একটা নমুনা দেখাই, দেখেন ভোকাবুলারি, ধরেন আপনারা ভোকাবুলারি প্রস্তুতি নিয়ে অনেক বেশি মিসগাইডেড আপনারা, যে স্যার আমরা ভোকাবুলারির কোন জায়গা থেকে পড়বো, ভোকাবুলারি পার্টটা আপনাদেরকে বেশি আর কি পাজেলড করে, আপনারা মানে পারপ্লেক্স হয়ে যান। সো আমি যদি একটু ভোকাবুলারির প্রস্তুতি নিয়ে আপনাদেরকে বলি, আপনারা যেহেতু আমাদের সাথে 200 জন যুক্ত আছেন, 200-র অধিক, সো আমি একটু যদি ভোকাবুলারি বিষয়টা নিয়ে বলি, দেখেন প্রথমত আপনাকে আমি যেটা করেছি আমার প্রস্তুতির জন্য, বা আমি আমার স্টুডেন্টদের যেটা বলে থাকি, হ্যাঁ আপনারা করবেন কি, জিআরির যে কোনো একটা জিআরই বই থেকে আপনারা 750টা হোক বা 1000টা জিআরই ওয়ার্ড লিস্ট আপনারা মুখস্থ করে ফেলবেন। তাহলে হবে কি, দেখবেন যারা কোশ্চেন করে, এই তো আমি বললাম আইবিএ কোশ্চেন করতেছে ঢাকা ইউনিভার্সিটির, এরপরে বিজনেস ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, এরপরে বিআইবিএম কোশ্চেন করতেছে। ভাইরে, এই যে সকল ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটের কথা বললাম, প্রত্যেকটা টিচার তারা জিআরই পার্টিসিপেট করে, প্রত্যেকটা টিচার তারা জিআরই পরীক্ষা দিয়ে থাকে। এই জন্য তারা নিজেরা যখন কোশ্চেন করে, তারা প্রথম যে পার্টগুলো মাথায় নিয়ে আসে সেটা জিআরই প্রস্তুতি। এই জন্য আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করব, আপনারা অনেকেই ব্যারন জিআরই 333 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা মুখস্থ করেন, কিন্তু ভাই 333টা কাফি না। এই জন্য আমি আপনাদেরকে বলবো মিনিমাম 750। আমি আমার স্টুডেন্টদেরকে যেটা পড়িয়ে থাকি সেটা হলো ম্যাগোস, MAGOSH, ম্যাগোস জিআরই ওয়ার্ড লিস্ট, WORD ওয়ার্ড লিস্ট আছে, এখানে 1000 ওয়ার্ড আছে। 1000 ভাই, আপনি এই 1000 ওয়ার্ডটা মুখস্থ করে ফেলেন, আপনি মনে রাখবেন যে কোনো ওয়ার্ড আপনি পারবেন, মানে যে কোনো ওয়ার্ড আপনার পারা উচিত, কারণ এই 1000 ওয়ার্ডের মধ্যে আপনি পারবেন। এখন আপনার মাথায় কিন্তু বাড়ি খাইছে, ওরে বাবা 1000টা ওয়ার্ড মুখস্থ করতে হবে। এই সিম্পলি যদি দেখেন, আমি আপনাদেরকে বুঝাই, আপনারা ব্যাংক জবের জন্য 6 মাস প্রস্তুতি নেবেন। 6 মাস মানে কত? 180 দিন। 6 মাস মানে কত? 6 মাস মানে হলো 180 দিন। তাহলে আপনারা যদি প্রতিদিন 5টা করেও ভোকাবুলারি মুখস্থ করেন, প্রতিদিন 5টা আমি যদি বলি, তাহলে কত হলো? 5 0 5 8 40 0 900 ওয়ার্ড। ভাই 5টা করে পড়লেই তো 900টা ওয়ার্ড হয়ে যায়, তাই না? তাহলে আমার 1000টা ওয়ার্ড, একদিনে কি আপনি 5টা ভোকাবুলারি মুখস্থ করতে পারবেন না? এটা কি হইতে পারে? সেই জন্য আমি আপনাকে বলবো, আপনারা অনেকে মনে করেন কি 1000 ওয়ার্ড, কিন্তু ভাই এটা তো একবারে হইতে গেলে বুম অনেক বড় একটা মানে ফিগার মনে হয়, কিন্তু আপনি যখন এগুলোকে ছোট ছোট করে সেগমেন্ট করে নেবেন, মোটেও আপনার কাছে এটা বড় ফিগার হবে না। ভাই দিন আপনি যে ভোকাবুলারি ওয়ার্ড দিক, যে কঠিন ওয়ার্ডই থাক না কেন, আমি কি 5টা মুখস্থ করতে পারবো না? এই 5টাকে আপনি 5টা ওয়াক্ত করে নেন। আমাদের যে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 5টা একটা করে ওয়ার্ড মুখস্থ করেন, তাইলেই তো আপনার দিনে 5টা ওয়ার্ড হয়ে যায়। 5টা ওয়ার্ড মানেই কিন্তু 900। 6 মাসের মধ্যে কিন্তু ভোকাবুলারির প্রস্তুতি হয়ে যায়, এটা আপনারা অনেকেই বোঝেন না। হ্যাঁ, সো আপনি যদি আমাকে বলেন ওয়ার্ড লিস্টের ক্ষেত্রে, আমি আপনাকে সাজেস্ট করব, বা আমার শীটের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি, আমাদের নতুন যে শীট, আমরা ম্যাগোসের 1000 ওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে। সো কনফার্ম আপনি আপনার ওয়ার্ড এখান থেকে কমন পাবেনই পাবেন। আপনি যদি না পান, আপনি ম্যাগোসের 1000 ওয়ার্ড মুখস্থ করার পর আপনি ভোকাবুলারি কমন পাইলেন না, আপনি মনে রাখবেন যে 1,20,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, একজনও পাবে না।
সো আপনার টেনশন কিসের? এই জন্য এটা আপনি ওয়ার্ড লিস্ট হিসেবে মুখস্থ রাখতে পারেন। এইবার আপনি যদি সিনোনিম অ্যান্টোনিমের প্র্যাকটিসের কথা বলেন, ওয়ার্ড লিস্ট মুখস্থ করা মানেই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কাভার। কিন্তু তারপর আপনি যদি মনে করেন স্যার আমি আরেকটু ডিপলি প্র্যাকটিস করতে চাই, সিনোনিম প্লাস অ্যান্টোনিম আমি আরেকটু প্র্যাকটিস করতে চাই, তখন আপনি বলবো আপনি পিয়ারসন ইংলিশের ওয়ার্ক 1 ওয়ার্ক 2 আপনি প্র্যাকটিস করেন। পিয়ারসন ইংলিশ এটার ওয়ার্ক 1 ওয়ার্ক 2, এটার ওয়ার্ক 1 প্লাস 2 এটা প্র্যাকটিস করেন। অথবা আপনি প্রিভিয়াস ইয়ারের 3 বছরের কোশ্চেন প্র্যাকটিস করেন, তাহলেই তো আপনার সিনোনিম অ্যান্টোনিম কভার। এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু আছে? এবার যদি আপনি দেখেন অ্যানালজির কথা যদি আমি বলি, অ্যানালজি ভাই অ্যানালজির জন্য কিচ্ছু করার দরকার নেই। জিআরই বিগ বুকে এখানে যে 500টা অ্যানালজি আছে, আপনি এই 500টা অ্যানালজি মুখস্থ করে ফেলেন, আর তো কোনো কিছু লাগে না। জিআরই বিগ বুকের অ্যানালজিটা মুখস্থ করেন। এরপরে যদি আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কথা যদি বলেন, এটাও আমি বলবো জিআরই বিগ বুক, এখানেও আমি বলবো জিআরই বিগ বুক। এটা আপনি জাস্ট এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আপনি এখান থেকে পড়েন। এরপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, স্পেলিং, এই 2টা পার্ট রয়ে যায়। সো দেখেন সিনোনিম হলো, অ্যানালজি হলো, সিনোনিম হলো, অ্যান্টোনিম হলো, অ্যানালজি হলো, এরপরে হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো। এরপরে যদি আমি আরো কিছু বলি, সেটা কি আছে আমাদের? স্পেলিং আছে, প্রিপোজিশনের কথাটা যদি বলেন আপনি, প্রিপোজিশন এটা একটা জিনিস যেটা রিপিট হয়, প্রচুর পরিমাণে রিপিট হয়। সো প্রিপোজিশন আপনি লাস্ট 5 ইয়ার্স ব্যাংকের প্রিপোজিশনগুলো শেষ করেন, আপনি কনফার্ম পাবেন। এটার সাথে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো এক্সাম ভেডা। প্রিপোজিশনের জন্য এক্সাম ভেডার প্র্যাকটিসটা খুব ভালো। এক্সাম ভেডা এটার আপনি টেস্ট 1 প্রথম 100টা মুখস্থ একটু পড়ে ফেলতে পারেন, এক্সাম ভেডার প্রিপোজিশনটা। সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2-3 বছরের কোশ্চেন করলে কনফার্ম আপনি প্রিপোজিশন কমন পাবেন। আর স্পেলিং 2টা জিনিস মনে রাখবেন, প্রচুর পরিমাণে রিপিট হয়, কারণ এগুলো কম, প্রিপোজিশন আর স্পেলিং এর সংখ্যাটা কম। সেই জন্য আপনি যদি প্রিভিয়াস 5 ইয়ার্সের প্রিপোজিশন স্পেলিং পড়ে ফেলেন, দেখবেন আপনার 450 থেকে 550 প্রিপোজিশন বা স্পেলিং হয়ে গিয়েছে। আমরা তো মাত্র 300টা স্পেলিং পড়াই, এর বাইরে আপনাদের পড়তে হবে না। সো প্রিপোজিশন এবং স্পেলিং আপনি এখান থেকে দেখতে পারেন, এবং এই সব কিছুই কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করে আমরা আমাদের লেকচার শিটের মধ্যে দিয়ে দিয়েছি। এই জন্যই ভাই আমি বলি, এইভাবে যদি একটু জেনে শুনে পড়তে পারেন আপনারা, এই যে দেখেন না একদম ক্লিয়ার হয়ে গেল। ম্যাগসের 1000 ওয়ার্ড লিস্ট মুখস্থ করবেন, সিনোনিম অ্যান্টোনিমের জন্য প্রিভিয়াস ইয়ারের 3 বছরের কোশ্চেন, প্লাস পিয়ারসন ইংলিশের ওয়ার্ক 1 ওয়ার্ক বুক, আর অ্যানালজি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটার জন্য জিআরই বিগ বুকেরটা পড়লাম, প্রিপোজিশন এটার জন্য এবং স্পেলিং এই 2টার জন্য examvedat.com এর প্রথম 100টা পড়লাম, এবং প্রিভিয়াস ইয়ারের 3 বছরের কোশ্চেন পড়লাম। আমার তো ওয়ার্ড লিস্ট শেষ ভাই। আপনারা যে ভোকাব পার্ট নিয়ে, মানে ভোকাবুলারি অংশটা নিয়ে আপনারা এত বেশি তো অডিট হওয়ার কিছু নেই। আপনারা আমাদের উপরে ছেড়ে দিবেন আপনাদের দুশ্চিন্তা। আর আমাদের কোর্স ফি তো খুবই কম কোর্স ফি নিয়ে আমরা স্টুডেন্টদেরকে ইনভলভ করাই। কারণ আমরা মনে করি বেশিরভাগ স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছাইতে চাই। কারণ ব্যাংক জব প্রস্তুতি অনেকে বোঝে না। ব্যাংক জব প্রস্তুতিটা, এটার পরীক্ষাটা ভাই এটা খুবই প্রিডিক্টেবল, কোথা থেকে কোশ্চেন হয় খুবই প্রিডিক্টেবল। এই জন্য আপনারা মনে রাখবেন, এই প্রস্তুতিটা যদি নেন, সেটা আইবিএ করুক, সেটা বিআইবিএম করুক, সেটা এফবিএস করুক, সেটা সোশ্যাল সায়েন্স করুক, আপনি কমন পাইতে বাধ্য। এই জন্য আপনারা এটা করবেন। স্যার রিটেন নিয়ে কিছু বলেন, এই রিটেনের নিয়ে যদি আপনি টার্নিং পয়েন্টের পরে ডাউট রাখেন, জীবনে হইতে পারে না। কারণ টার্নিং পয়েন্ট যদি বলেন বাংলাদেশে একটা প্রতিষ্ঠান যেটা ব্যাংকের রিটেন নিয়ে আমি চোখ বন্ধ করে আস্থা রাখবো, সেটা হয় টার্নিং পয়েন্ট। আপনি একটু দেখেন তো, তারেক স্যারের মতো রিটেন ম্যাথ কে পড়াইতে পারে? আপনি দ্বিতীয় আমাকে বের করেন, আপনি দ্বিতীয় একটা টিচারের নাম বলেন যে স্যার এই স্যার ব্যাংকের রিটেনটা তারেক স্যারের মতো পড়াই। আপনি একটু যদি বলেন, আপনি তাওহিদ ভাইয়ের মতো ফোকাস রাইটিং কে পড়াইতে পারে? আমাকে একটু বলেন তো, তাওহিদ ভাইয়ের মতো ফোকাস রাইটিং কে পড়াইতে পারে? আমার কথা বলবো না, আমি কম্প্রিহেনশন, প্রিসিজ রাইটিং আর ট্রান্সলেশন খুব বেশি ভালো না পড়াই, কিন্তু এই কনফিডেন্ট আছে বাংলাদেশের যে কোনো টিচার মানে আমার থেকে হয়তো তাদের থেকে খারাপ পড়াবো না, এটা আমি খুব কনফার্মলি বলতে পারি। বিশেষ করে কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, প্রিসিজ রাইটিং, বিজনেস লেটার, এই 4টা পার্ট আমি ইনশাল্লাহ ফাইট করতে পারবো বাংলাদেশের যে কোনো টিচারের সাথে। অবশ্যই তাদের সাথে থেকে আমার যোগ্যতা কম, কিন্তু আমি কনফিডেন্ট যে আমি আমার স্টুডেন্টদেরকে তৈরি করতে পারবো। স্যার আগের শিটে কি, হ্যাঁ এগুলো আগের শিটে যেমন দেখো ম্যাগসটা ছিল না, আমরা ওই সময় কিন্তু ম্যাগসটা দেইনি। সো খুবই স্বাভাবিক আমরা এখন ম্যাগস দিব, কারণ সামনে আইবিএ করতেছে। হ্যাঁ, সো একটু তো পরিবর্তন আসবেই। বিবিএডি সার্কুলারের আপডেট কি স্যার? খুব দ্রুত চলে আসবে, কারণ সিনিয়র অফিসারের আগে বিবিএডি আসার কথা ছিল, হয়তো এখন খুব দ্রুত চলে আসবে। সো দেখেন, আমি আমার
মানে ইংলিশের প্রস্তুতির কথা বলছিলাম, যেটা হলো আপনাদের সবচাইতে আপনারা বেশি পাজেলড হয়ে যান, সেটা হলো ভোকাবুলারি। যে স্যার ভোকাবুলারি সিনোনিম কোথা থেকে পড়বো, অ্যান্টোনিম কোথা থেকে পড়বো, এইগুলো যদি আপনি একটু বাংলা মিনিং দিয়ে পড়েন আপনি কনফার্ম কিন্তু জান্নাতি, এটা নিয়ে কোনো আপনার ডাউট নেই। ক্লিয়ার বিষয়টা? সেইগুলো একটু মাথায় রাখতে হয় আপনাদের। এবং এই শিটগুলো আমরা এভাবেই তৈরি করছি, নতুন শিটগুলা 2023 সাল ভিত্তিক যেটা। এখন আসেন ইংলিশ নিয়ে কথা বললাম, গ্রামার নিয়ে একদমই কথা বলার কিছু নেই। আমি আপনাদের গ্যারান্টি দিব, আপনি এক রেকর্ড রাখতে পারেন, আমি 10টা ক্লাস নিব ইংলিশের, আমি আকবর স্যার 10টা ক্লাস নিব, এর ক্লাসের বাইরে আপনি একটা কোশ্চেন দেখাবেন যে স্যার এই রুলসটা আপনি পড়ান নাই কিন্তু পরীক্ষায় আসছে, সম্ভব না এটা, ইনশাল্লাহ আমরা অতটুকু কনফিডেন্স আমাদের আছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল ইংলিশের প্রস্তুতি নিয়ে। এইবার যদি একটু ম্যাথের প্রস্তুতির কথা বলি, যে স্যার ম্যাথের প্রস্তুতি অ্যাকচুয়ালি একটা টিচারের সান্নিধ্যে থাকতে হয়, এটা আমি অস্বীকার করব না। কারণ একটা শিক্ষক তখন আপনি, আমি বা তারেক স্যার বা শুভ্র স্যার ক্লাস নিচ্ছে, আপনি পার্সেন্টেজ চ্যাপ্টারটা আপনি ধরেন করবেন। ক্লিয়ার? এই পার্সেন্টেজ চ্যাপ্টারে অ্যাকচুয়ালি নিয়ম আছে মাত্র 6টা। কেমন নিয়ম? ইউনিটারি মেথডের পার্সেন্টেজ আছে, এরপরে হলো আপনি ওই যে আরো অনেকগুলো পার্সেন্টেজের মেথড আছে, সাকসেসিভ রুলসও কিন্তু পার্সেন্টেজের মধ্যে আছে। সো বিভিন্ন রুল, ইকুয়েশন বেসড পার্সেন্টেজ আছে। হ্যাঁ, সো এরকম 6 ধরনের পার্সেন্টেজের ম্যাথ আসে। হ্যাঁ, এই 6 ধরন থেকে আমরা প্রত্যেকটা মানে ইম্পর্টেন্স অনুযায়ী কোনো পার্টে আমরা 3টা করাই, কোনো পার্টে 5টা করাই, মোট আমরা 25টা ম্যাথ আপনাদের ক্লাসে করিয়ে দিই। এই 25টা ম্যাথ করা মানে পার্সেন্টেজের আগা থেকে গুড়া A to Z আপনার নখে দর্পণে চলে আসবে। পার্সেন্টেজ কোনটা কিভাবে করবেন, কোন ম্যাথ কিভাবে সলভ করবেন, আমাদের সাথে 25টা করা মানে আপনার নিজের 250টা ম্যাথের সমান ইনশাল্লাহ। হ্যাঁ, সো এই 25টা স্যারের সাথে করা মানে আপনি পার্সেন্টেজ চ্যাপ্টারটা সম্পর্কে ভালো ধারণা চলে আসলো। এইবার আপনাকে কি করতে হবে? আরো 30-40টা নিজে বাসায় প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা টোটাল 62টা ম্যাথ করাই পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে, এর মধ্যে টিচার করাই 25টা, আর বাকি যে অংশটুকু আছে 37টা, সেই 37টা ম্যাথ মনে করেন আপনাদের নিজে বাসায় করতে হয়। ক্লিয়ার বিষয়টা? সো আমরা মোট 62টা মতো বা 67টা, এখন নতুন শীটে 67টা আসবে হয়তো, আমরা এমন ম্যাথ করিয়ে থাকি। ক্লিয়ার বিষয়টা? এখন আগে আপনি টিচারের সাথে করবেন, এটা আমি সাজেস্ট করব যে কোনো একটা টিচারের সান্নিধ্যে আপনারা করবেন, এবং এটা ভালো সোর্স আপনারা আইডেন্টিফাই করবেন। যেমন আমাদের টিচার্স ওয়ার্কের আপনি প্রথম ম্যাথ, আমাদের টিচার্স ওয়ার্ক এটা আমি, তারেক ভাই এবং শুভ্র ভাই মিলে করেছি। সো আপনি একটু দেখবেন আমাদের যে 25টা টিচার্স ওয়ার্কের মধ্যে এই ম্যাথগুলোর আপনি একটু কোয়ালিটি বুঝবেন। আপনারা যারা একটু পুরাতন, আপনাদের বড় ভাই আছে, তাদেরকে দেখাবেন যে ভাইয়া এই 25টা ম্যাথের স্ট্যান্ডার্ড কেমন, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে আপনি নিজে কিছু প্র্যাকটিস করবেন, যে পার্টটা আমরা আমাদের শীটের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যদি আপনি বলেন যে স্যার আমি ওই ম্যাথের যে এক্সট্রা পার্ট, যে প্র্যাকটিসের অংশটুকু, এটা আমি কোথা থেকে করব, একটা ভালো সোর্স বলেন যেটা আমার IBA, BIBM, FBS বা সোশ্যাল সায়েন্স সবগুলাই আমার কাভার করবে। তখন যদি আমি বলি সেটা হলো indiabix.com, indiabix.com। ভাই এটা একটা গুড ওয়েবসাইট, গুড ওয়েবসাইট। সো আপনি এখান থেকে ম্যাথের জন্য বেস্ট একটা ওয়েবসাইট, IB এর খুব ফেভারিট একটা ওয়েবসাইট। হ্যাঁ, সো আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। এখানে সব মিলায়ে আপনি 15টা করে প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ আছে, 15টা 20টা, এর বেশি নাই, খুব কম ম্যাথ, কিন্তু ওইগুলা জিনিস। সো আপনি indiabix.com এখান থেকে ম্যাথটা করতে পারেন। এবং মজার ব্যাপার, আমাদের লেকচার শিটের একদম বেশিরভাগ অংশেই কিন্তু এই indiabix.com থেকে আমরা কোনো ম্যাথ বাদ দেইনি প্রায়। indiabix.com এর পার্সেন্টেজে 15টা ম্যাথ আছে, 15টা ম্যাথই আমরা আমাদের শিটের মধ্যে দিয়ে দিয়েছি, সেটা টিচার্স ওয়ার্কের মধ্যে হোক, স্টুডেন্ট ওয়ার্কের মধ্যে হোক। এরপরে যদি আপনি বলেন, সেটা হলো আপনি যদি দেখেন অফিসিয়াল জিম্যাট একটা বই আছে, অফিসিয়াল জিম্যাট, আপনারা সকলে জানেন জিম্যাট ক্লাব থেকে প্রচুর পরিমাণে ম্যাথ দেয়। সো আপনি অফিসিয়াল জিম্যাট যে বইটা, অফিসিয়াল জিম্যাট থেকে এখানে 437টা মতো ম্যাথ আছে। সবগুলো ম্যাথ আপনার দরকার নেই, কারণ আপনারা জানেন জিম্যাটে কিন্তু বা জিআরইতে কিন্তু 2টা করে অপশন উত্তর হয়। আমাদের যেমন ব্যাংকে সবসময় একটা করে অপশন উত্তর হয়, জিআরইতে কিন্তু 2টা অপশন উত্তর হইতে পারে। সো অফিসিয়াল জিম্যাটে 437টা ম্যাথের মধ্যে 220 থেকে 250টা ম্যাথ আছে যেটা টপ মোস্ট ম্যাথ, এবং এগুলাই পরীক্ষায় আসে। হ্যাঁ, কারণ কিছু কিছু ম্যাথ আছে যেগুলো কখনোই মানে ব্যাংকে বা বাংলাদেশের পার্সপেক্টিভে আসবে না। সো এই যে 250টা ম্যাথ আপনি এই অফিসিয়াল জিম্যাট, আপনি এইটা থেকে কিন্তু এই 250টা ম্যাথ প্র্যাকটিস করতে পারেন। ক্লিয়ার? এইটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হয়। এরকম কিছু কিছু সোর্স আছে যে সোর্সের ম্যাথগুলো আপনারা যদি কভার করেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা আপনি মনে রাখবেন, এই যে অফিসিয়াল জিম্যাট, indiabix, আরেকটা হলো আগারওয়ালের ম্যাথ, আগারওয়ালের ম্যাথ। হ্যাঁ, আগারওয়াল, এটার উপরে কিন্তু প্রতি বুধবার, মনে রাখবেন প্রতি বুধবার তারেক স্যারের স্পেশাল ক্লাস চলে, বুধবার তারেক স্যারের স্পেশাল ক্লাস চলে, কিন্তু এটা সেটা অফলাইন অনলাইন উভয়ের জন্য প্রযোজ্য, অফলাইন অনলাইন উভয়ের জন্য প্রযোজ্য। এই তিনটা, এই যে দুইটা একটা ওয়েবসাইট এবং 2টা বই, এখান থেকে কিন্তু তারেক স্যার প্রতি বুধবারে ক্লাস নাই। তার মানে কি, যেমন দেখেন আগারওয়ালে এখানে টাইম অ্যান্ড ওয়ার্কে প্রায় 450-400টা ম্যাথ আছে। এখন 400টা ম্যাথ তো আপনার প্রযোজ্য না, ওখান থেকে যে ম্যাথগুলো দরকার সেইগুলা
তারেক স্যার আপনাদের জন্য উপস্থাপন করে থাকে। আচ্ছা, সুমন স্যার অসাধারণ ভাব ভেঙে বুঝায়, তহিদ স্যার একটু দেখি তারেক ভাই একটু প্রশংসা শুনতে ভালো লাগে, আর যেহেতু অন্য মানে স্টুডেন্টদের কাছ থেকে প্রশংসা শুনলে মনে হয় না এটা অথেন্টিক মানে অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা একটু দেখি তমালিকা। আচ্ছা আমাদের ফেভারিট স্টুডেন্ট, ইনশাল্লাহ তমালিকার জন্য দোয়া থাকলো। ও প্রচুর স্টাডি করে এবং তমালিকায় মানে আমি মাঝে মাঝে মানে আমি আনইজি ফিল করি, কারণ তমালিকা একই ক্লাস 2 বার করেও করে। হ্যাঁ, এর কারণটা হলো, তার কথা হলো স্যার যখন ক্লাসগুলো করি আয়ত্ত মানে খুব ভালো মতো বুঝি এবং মনে হয় যে 2টা ক্লাস করলে আমার জিনিসটা আরও বেশি মাথায় স্টেবিলিটি বাড়ে। আচ্ছা, রিটেন ইংলিশ ট্রান্সলেশন সুমন স্যার অসাধারণভাবে ভেঙে ভেঙে বুঝাই। তৌহিদ স্যার ফোকাস রাইটিং অনেক ভালো নেন, একটা টপিকে কিভাবে লিখবো সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে থাকেন, চিন্তা করতে শিখাই। আচ্ছা, তারেক স্যার তো অ্যাডভান্স ম্যাথের বস। ওকে, অসংখ্য ধন্যবাদ। একজন স্টুডেন্ট আমাদের রিটেন ব্যাচের ফিডব্যাক চাচ্ছিল, তমালিকা আমাদের স্টুডেন্ট তমালিকা দেব মণ্ডল, সে আর কি এটা একটু বললো। আচ্ছা, যেটা আমি বলতে গিয়েছিলাম, সো দেখেন ম্যাথের জন্য এই সকল ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পারেন। এখন আপনারা বলতে পারেন স্যার এই ওয়েবসাইটে তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ম্যাথ টাফ, কিছু কিছু কম ইম্পর্টেন্ট, আপনি বললেন সব ইম্পর্টেন্ট না, যেমন অফিসিয়াল জিম্যাটে 437টার মধ্যে 220টা ইম্পর্টেন্ট, বাকিগুলো আমার জন্য প্রযোজ্যও না, এখন আমি কি করে বুঝবো? সেই ক্ষেত্রে আমি বলতে পারি ভাই, আপনি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারেন। ব্যাংকের যে প্রতিষ্ঠান মোটামুটি জানে, ভালো ফ্যাকাল্টি, আপনি একটু ফ্যাকাল্টির দিকে তাকাবেন, একটু খোঁজখবর নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকতে পারেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। এখানে তো অনলাইন পেমেন্ট মাত্র 2600 টাকা, ভর্তি আগামী শনিবার, আমি তো আগে থেকেই বলে দিলাম, এটা আমরা ফিক্সড করে রেখেছি শুধু শনিবারের জন্যই, কারণ আপনারা সকলেই জানেন আমরা 2025 সালের জানুয়ারি মাস থেকে আমরা কোর্স ফিটা বাড়াইতে চেয়েছিলাম, কিন্তু সার্কুলারের কারণে আমরা কোর্স ফিটা 2600 টাকায় আমরা ভর্তি নেওয়ার চিন্তা করেছি। ওকে, আর অফলাইন কোর্স ফি মাত্র 7200 টাকা, মাত্র 7200 টাকা। সো আপনারা এটা তো খুবই নেগলিজিবল একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আপনারা ইনভেস্ট করেন না একবার ভাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ এটা দিয়ে যদি আপনি একটা ভালো গাইডলাইন পান, একটা ভালো প্রিপারেশন নিতে আপনার সহযোগিতা হয়, তাহলে এটা আপনাদের জন্য অন্যরকম একটা মানে ফ্লেভার তৈরি করবে। মাত্র 2200 টাকা, মাত্র 7000 টাকা, এটা তো আমরা বিভিন্ন পারপাসেও তো ব্যয় করে থাকি। বর্তমানে অনলাইনে 2600 টাকা, এটা কোনো টাকা আপনি বলেন? সো এই জন্য আমি আপনাকে বলবো ভাই, লাস্ট একটা ইনভেস্টমেন্ট, জীবনের শেষ একটা ইনভেস্টমেন্ট, সিনিয়র অফিসার, কম্বাইন্ড সিনিয়র অফিসারের যে সার্কুলার বা 2023 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো আসছে, এগুলাতে ভাই আপনি অবশ্যই আপনি নিজের একটা চাকরি করে নেন। এই জায়গায় যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, আপনি মনে রাখবেন আগামী 2-3 বছর আপনার চাকরি পাইতে খুব কষ্ট হবে। কারণ আমি একটা কথা বারবার বলি, 2025 সাল হবে আমার স্টুডেন্টদের জন্য মানে জব প্রত্যাশীদের জন্য স্বপ্ন পূরণের বছর। এই বছরটাকে যারা ইউটিলাইজ করতে পারবে তারা এই জীবনে শাইন করবে। এই বছরটাকে যারা ভাই অবহেলা করবে তারা জীবনে দেখবা অনেক বেশি সাফার করবে, অনেক বেশি সাফার করবে। এই আবার দেখলাম 35-এর আন্দোলনের জন্য সবাই কি পরিমাণ ফাইট করতেছে, কিন্তু ভাই 35 দরকার নেই। চাকরি পাওয়ার জন্য 2 বছরে মানে আপনি যদি একটু 26 বা 25 থেকে আপনি নেন, আপনি অবশ্যই, যেমন আমি যদি বলি আমার কিন্তু 25 বছরে আমার চাকরিটা হয়ে গিয়েছিল। হ্যাঁ, কারণ আমি একটু আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম, বেশি সময় লাগে না। কোনো একজন স্টুডেন্ট যদি 6 মাস পড়াশোনা করে, একটু জেনে শুনে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে, ইনফরমেটিভ ওয়েতে পড়তে হবে। আমি মানে গাধার মতো খাটতে রাজি না, আমি অল্প পরিশ্রম করব, কিন্তু সেই পরিশ্রমের যেন আমার আউটপুটটা অনেক বেশি হয়, ম্যাক্সিমাম আউটপুট। যেমন অর্থনীতির মূল মোটোটা কি? অর্থনীতির মূল মোটোটা হলো আপনার শর্টেজ রিসোর্স ব্যবহার করে ম্যাক্সিমাম আউটপুটটা বের করা। আমিও তাতে বিশ্বাসী। আমি 6 থেকে 8 ঘন্টার বেশি পড়াশোনা করব না, কিন্তু 6 থেকে 8 ঘন্টার মধ্যেই পড়াশোনার মাধ্যমে আমাকে 6 মাসের মধ্যে আমার জবের প্রস্তুতির পূর্ণতা আনতে হবে। সেই ক্ষেত্রে বলবো আপনারা একটা প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। আপনি একটা জায়ান্ট, আমি যদি একটু অনুরোধ করি তারেক ভাই, আপনি একটু সামনে আসবেন প্লিজ। শুভ্র ভাই একটু যদি আসেন কাইন্ডলি। আমি কিচ্ছু বলবো না, আমি যদি আপনার জায়গায় থাকতাম ভাই, অনেস্টলি বলতেছি, আপনার তো কিছু দেখার দরকার নেই, শুধু এই ফেসগুলো দেখলেই তো ইনাফ। একটু দেখেন আপনি, আমার তো মনে হয় না, আপনি একটু দেখেন বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানকে আপনি একটু কম্পেয়ার করেন। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, বাংলাদেশের যে কোনো আপনি একটা টিম মানে প্রতিষ্ঠানের সাথে আপনি একটু ফেসগুলা মিলান। ম্যাথ নিচ্ছে শুভ্র স্যার, ম্যাথ নিচ্ছে তারেক স্যার, আমি ইনশাল্লাহ ইংলিশ নিচ্ছি, তাওহিদ ভাই ইংলিশ নিচ্ছে। একটু চিন্তা করেন আপনি এখানে কারা ক্লাস নিচ্ছে। এই জন্য বলবো ভাই, জাস্ট আপনাদের মানে লাস্ট রিকোয়েস্ট, এটা আমার কাছে মানে আপনাদের কাছে আমার লাস্ট রিকোয়েস্ট ভাই, একটা বার আপনি শুধু ক্যারিয়ারের জন্য 1 বছর আপনি ব্যয় করেন, তাহলে দেখবেন রিমেইনিং পার্ট অফ দ্য লাইফ এই রিটার্ন আপনি পাচ্ছেন। জাস্ট বেশি কিছু না, অনলি ফর। আমরা কিন্তু চিন্তা করেছিলাম, শুভ্র ভাই কিন্তু অ্যানাউন্স করেছিল যে আমরা পরের বার থেকে আমরা ইনশাল্লাহ আমাদের কোর্স ফিটা 5200 টাকা অনলাইনে যেটা আছে সেটা 6000 করব, এবং আমরা 30% বা 40% ডিসকাউন্ট নিয়ে সেমিনারের দিন আমরা 4200 টাকায় ভর্তি নিব। কিন্তু এই শুভ্র ভাই কিন্তু আবার বলল, থাক সুমন, যেহেতু সার্কুলার আসছে আমরা সব স্টুডেন্টদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। অনেকেই হয়তো 4000 টাকা
শুনে ভর্তি নাও হইতে পারে, কিন্তু 2600 টাকা শুনে জিনিসটা সে ইজিলি টেক করবে। যদি সে ইজিলি টেক করে কোনো কারণে যদি ইনশাল্লাহ তার ভিতরে যদি তার জবটা যদি আমরা পাওয়াইতে পারি, টাকাটা কোনো মুখ্য বিষয় না। এই জন্যই কিন্তু আমরা দেখেন আবার কিন্তু আমরা 2600 টাকা কোর্স ফি ফিক্সড করেছি এই শনিবারের জন্য, এই শনিবারের জন্য। ক্লিয়ার বিষয়টা? না না ভাই, এখানে একটা বিষয় আছে, একটু আচ্ছা একটু কাইন্ডলি। হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে ওই যে স্টুডেন্টরা বলবে হয়তো আমরা আবার ওদেরকে মিসগাইড করছি কিনা। হ্যাঁ, 2025 সালে আমাদের হচ্ছে গিয়ে নববর্ষতে একটা অফার চলতেছে। হ্যাঁ, আজকে পর্যন্ত অফারটা আছে 2500 টাকা। ও 2500 আজকে পর্যন্ত? আচ্ছা আজকে পর্যন্ত, এটা আজকে পর্যন্ত, কারণ এটা হলো জাস্ট আমরা সকলেই কিন্তু ফিক্স ছিলাম যে আমরা কখনোই কোর্স ফি কমাবো না, কিন্তু অ্যানাউন্সমেন্টের কারণে আমরা কিন্তু আবার এটাতে চলে এসেছি। সো আপনারা এই কোর্স ফি হইলে আপনি আজকেই কিন্তু আপনারা এই সুযোগটা অ্যাভেইল করতে পারেন। ক্লিয়ার? আজকে পর্যন্ত এটা আছে। আচ্ছা, এক ভাই বারবার কোশ্চেন করতেছেন যে পুরাতন স্টুডেন্টদের জন্য মানে ভর্তি হলে কোনো ইয়ে আছে কিনা। আপনি হচ্ছে গিয়ে কাইন্ডলি বাপ্পি দাদার সাথে একটু কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আপনারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট, আপনাদের যত্ন নেওয়ার জন্য তো আমরা এখানে আছি, এবং আপনার জন্য আপনাদের যারা থাকবে একটু আপনি কাইন্ডলি বাপ্পি দাদাকে একটা কল করবেন। যদি নাম্বার না থাকে আমি নাম্বারটা একটু বলে দেই, আপনি এখনই কল করতে পারেন 01896 তারপরে কত জানি ভাই 224210 এই নাম্বারে বাপ্পি দাদাকে একটা কল করবেন। বাপ্পি দাদার সাথে একটু কথা বলে নেবেন, যা যিনি ওই যে বারবার কোশ্চেন করছেন। আর একজন ভাই কয়েকবার একটা কমেন্ট করলেন যে আমি লেকচার শিট পাইনি। তার জন্য বলি ভাই, আমরা গত 2 মাসে 1000+ স্টুডেন্ট ভর্তি নিয়েছি। নভেম্বর এবং ডিসেম্বর শুধু অনলাইনে আমাদের 1000+ স্টুডেন্ট ভর্তি হয়েছে, এবং আমাদের যত অনগোয়িং ব্যাচ, আমাদের 6টা অনগোয়িং ব্যাচে মোটামুটি 2.5 থেকে 3000 স্টুডেন্ট আছে। হয়তো আমরা এখন পর্যন্ত 150 লোকের হাতে সিটটা পৌঁছাইতে পারি নাই। তো এই আপনার হচ্ছে গিয়ে বাকি 1850 জন এসে বলছেন না যে আমি আমার সিট পেয়েছি। আপনি ভাই একজন পাননি। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি সেই আলোচনাটা শুনেন না। হয়তো আপনি একজন পাননি ভাই, মিস্টেক হইতে পারে। আর একটু লাস্ট আমরা সিটে আপনারা সকলেই জানেন যখন আপডেট করা হচ্ছে, এটা একটা ব্যাপার। আর একটা হলো যখন নতুন কোনো বছর শুরু হয়, যেমন দেখেন আমাদের অফিসের কথা যদি বলি, আমরা অফিসের জন্য আমরা টোটাল 57,000 আমরা কি করেছি, আমরা হলো ক্যালেন্ডার অর্ডার করেছি। সো আমাদের যারা ভেন্ডর আছে, দ্যাট মিনস যারা শিট দিয়ে থাকে, তারা প্রচুর ক্যালেন্ডার ডায়েরি নিয়ে ব্যস্ত আছে। সেজন্য হয়তো 1-2 জন হয়তো চেঞ্জ হইতে পারে, এটা আমাদের চিন্তা করার দরকার নেই। একটা সুন্দর কমেন্ট করছে, থ্যাংক ইউ, যে টার্নিং পয়েন্টে নামমাত্র কিছু টাকা ইনভেস্ট করে 3 থেকে 4 গুণ রিটার্ন পেয়েছি এবং পাচ্ছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, মাহিয়া সুলতানা মাহি, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টুডেন্টের কমেন্ট আমি খুব মানে গর্ব নিয়ে বলতে পারি, এই যে আপনারা আমাদের যার নামে যেভাবে প্রশংসা করছেন, প্রত্যেকটাই আমি জানি হৃদয় থেকে আসতেছে। আমাদের কোনো সেমিনারে, কোনো লাইভ ক্লাসে আমরা কোনো পেইড এজেন্ট বসাই না যে তোমরা বসে থেকে লেখো ইস্ট অর ওয়েস্ট, সুমন স্যার ইজ দা বেস্ট। হ্যাঁ, এই কমেন্ট 15-20 বার করানোর জন্য কেউ বসে থাকে না। এই আপনারা যা লেখেন হৃদয় থেকে লেখেন। হ্যাঁ, শাহাদাত বারবার বলতেছে যে কি বলে, তারেক স্যার ভালো পড়ায়, কিন্তু শুভ্র স্যার আরো। ভাই, শুভ্র স্যার ভালো পড়াবে না কেন? আমি তো এখনো শুভ্র স্যারের গুরু মানি। আচ্ছা, দেখেন আপনি এই আপনাদের ভালোবাসা সবাই, কিন্তু আমরা মার্কস করেই পড়াই, আমি তাকে গুরু মানি ভাই। হ্যাঁ, আমি এখনো মাঝে মাঝে তার ক্লাসগুলো দেখি, তার পেশেন্স লেভেল দেখি, তার ধৈর্য দেখি। হ্যাঁ, যে সবাই আপনি দেখেন না, এই যে তারেক স্যারের কথা চিন্তা করেন, সারাটা দিন অফিস, আপনারা সকলেই জানেন ডিসেম্বরের ক্লোজিং এর পরে আমাদের কিন্তু ব্যাপক কষ্ট হয়। হ্যাঁ, চাপ থাকে আমাদের। এই ক্লোজিং এর পরে কিন্তু তারেক স্যার সারাদিন অফিস করছে, অফিস করে কিন্তু এখানে আপনি আমার কথা যদি বলেন, আমি সেই নড়াইলে সারাটা দিন অফিস করছি, কিন্তু আমি 6টা পর্যন্ত অফিস করার পরে কিন্তু আমি দৌড় দিয়ে চলে এসেছি এখানে আপনাদের এখানে, দেখছিলাম দেরিও হয়েছে। এই শুভ্র স্যার আজকে 4টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছে। 4 দোকানে 8 ঘন্টা সে দাঁড়ায় ক্লাস নিয়েছে। এছাড়া সে কিন্তু ক্লাসের পরে দেখবেন প্রত্যেকটি স্টুডেন্টের সাথে আরো 10-15 মিনিট করে সময় দিয়ে থাকে সে প্রত্যেকটা ক্লাসের পরে। তারপরেও কিন্তু দেখেন কত প্রাণবন্ত এতে আপনাদের সামনে। কারণটা কি? কারণটা হলো ইন কেস আমাদের কোনো কথাই যদি আপনার কোনো উপকার হয়, আপনার জব প্রাপ্তিতে কোনো কাজে আসে, সেটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ক্লিয়ার? সবথেকে বড় একটা প্রাপ্তির জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যদি কোনো কনফিউজিং টাইপের কোশ্চেনে যদি কখনো ফেস করি, আমিও কিন্তু সুমনের কাছে যাই যে সুমন এটা ঠিক আছে কিনা একবার একটু দেখ। তারেকের কাছে যাচ্ছি যে তারেক এটা ঠিক আছে কিনা একটু দেখে দেয়। তারা কিন্তু আমরা সবাই মিলে কি করি,
যে ওই যেই পয়েন্টটা নিয়ে আমরা কনফিউজিং, এইটা নিয়ে কিন্তু আমরা সলিউশন করি। দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে যে আউটপুটটা চলে আসে সেটা ডেফিনেটলি ধরে নেওয়া যায় যে এটা বাংলাদেশের মধ্যে সব থেকে বেস্ট আউটপুট। কেন? কারণ আমরা নিজেরা এইরকম না যে আমি যা জানি এটাই একদম বদ্ধমূল, না এটার বাইরে যাবোই না, না, আমরা নিজেরা কিন্তু কনসার্ন করি ভাই যে এই জিনিসটা এরকম করে পড়াচ্ছে, আচ্ছা এটা এইভাবে পড়াইলে কেমন হয়, ওইভাবে পড়াইলে ভালো হয় কিনা, নিজেদের মধ্যে আমরা কাউন্সিলিং করি ভাই। তাহলে কেন আপনারা এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন না বলেন? আমরা এরকম না যে তারেক ম্যাথ আমিও ম্যাথ, ওর সঙ্গে আমার একটা ফাইটিং আছে, এরকম না কিন্তু বিষয় যে সুমনও ম্যাথ নেই আমিও ম্যাথ নেই তারেকও ম্যাথ নেই, আমাদের মধ্যে যুদ্ধ থাকার কথা। দেখেন নেসার বাদন স্যার ইউএসএ তে রয়েছে, সে কিন্তু আপনাদের সাথে যুক্ত, নেসার বাদন স্যার পর্যন্ত আপনাদের সাথে যুক্ত থাকে, সে কিন্তু একটু আগে কমেন্টস করছে, দেখছেন কিনা? সো আমাদের এটা নেশা, আপনাদেরকে জব পাওয়ানো, আপনাদের জব পাওয়াবো, এইটাই মানে প্যাশন একটা অন্য রকমের। হ্যাঁ, সো এই জন্যই আর কি এখান থেকে আসা। আমি আবারও আপনাদেরকে ফাইনালি আপনাদেরকে আমরা অ্যানাউন্স করি। এক ভাই কয়েকবার কমেন্ট করছেন যে স্যার শুধু টিচার্স ওয়ার্ক পড়লে হবে কিনা। না রে ভাই, এত অলস হইলে হবে না। ঠিক আছে, আপনি পারেন না, 70% কমপ্লিট, আপনি পারেন না, ঠিক আছে, কিন্তু চেষ্টা করে যেতেই হবে ভাই, চেষ্টা করে যেতেই হবে। আপনি পারেন না, ইনশাল্লাহ এক সময় পারবেন। আর ওই যে একজন আপু কনক আপু বা ভাইয়া বললেন স্যার আপডেটটা আমরা পাবো কিনা, আপডেট শিট পাবেন কিরে ভাই? আপনি তো আপডেটের ক্লাস পাবেন। আমি তো বলে দিলাম আপনারা মাস্টার ব্যাচটা ফলো করেন, মাস্টার ব্যাচের সবগুলোর ক্লাস দেব। অফলাইনে তো আমরা সরাসরি ক্লাস নিচ্ছি, এই জন্যই তো মাস্টার ব্যাচ, হ্যাঁ এই জন্যই তো মাস্টার ব্যাচ করা। ঠিক আছে, আপনারা কোনো ভাবে ভাই ডিসঅ্যাডভান্টেজ থাকবেন না, আপনাদেরকে যা দেওয়ার আমরা ইনশাল্লাহ দিয়ে দেব, কোনো টেনশন নাই। ঠিক আছে, ভুল করে আবেদন হয়ে গেছে। বারবার কথা হচ্ছে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমি তারেক স্যার শুভ্র স্যার চয়েস লিস্ট নিয়ে কথা বলবো, এক। আর দ্বিতীয়ত হলো আমি আবারও বলি ভাই, একটা সার্কুলার 2023 সাল ভিত্তিক সার্কুলার, প্রথম সার্কুলারই বুঝাই দিছে, বলে না মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। ঠিক একইভাবে প্রথম 2023 সাল মানে ভিত্তিক যে প্রথম সার্কুলার সিনিয়র অফিসার 1554টা শূন্যপদ, এটা দ্বারাই বোঝা যাচ্ছে সামনে অফিসারের শূন্যপদ কেমন হবে, ক্যাশ অফিসারের শূন্যপদ কেমন হবে, বা বাংলাদেশ ব্যাংকের রেডি শূন্যপদ কেমন হবে। তার মানে 2025 সালটা হবে যারা জব প্রত্যাশা বা জবের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমি বলবো এটা একটা লুক্রেটিভ অপরচুনিটি। হ্যাঁ, সো এই জন্য ইনশাল্লাহ টার্নিং পয়েন্ট 2023 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো আসছে সেই সার্কুলারের জন্য নতুনভাবে নিজেকে তৈরি করতেছে, নতুনভাবে। আপনারা সকল ফ্যাকাল্টিকে চেনেন, সো আমরা ইনশাল্লাহ নিজেদেরকে নতুনভাবে তৈরি করব, শিটগুলো নতুনভাবে তৈরি হচ্ছে এবং অন্যরকম একটা সার্ভিস পাবেন আপনারা। সো যদি মনে হয় 2023 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো এবং 2022 সাল ভিত্তিক যে সার্কুলার অলরেডি হয়ে গিয়েছে এটার মধ্যে আমি একটা জব ইনশিওর করতে চাই, আমি আপনাদেরকে বলবো আপনার টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকতে পারেন, টার্নিং পয়েন্ট জব 8 এই পেজে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন অবসম্ভাবীভাবে পূর্ণ হবে আল্লাহ রহিম রহমান যদি চাই। কারণ আমরা জানি সবশেষে নিজের প্রচেষ্টার সাথে সাথে আল্লাহর ইচ্ছা, সো আল্লাহ রহিম রহমান যদি চাই অবসম্ভাবীভাবে আপনারা সফল হবেনই হবেন। সো টার্নিং পয়েন্ট জব 8 এর নতুন যে ব্যাচ, আপনারা নতুন ব্যাচের সাথে যুক্ত হন। আমি আরও একবার অ্যানাউন্স করি, আগামী শনিবার বিকাল 3টায় মিরপুর 10 ফলপট্টি গলি মসজিদের অপোজিটে কি টাওয়ার, আকন্দ টাওয়ার লিফটের 4, বিকাল 3টায়। আর আগামী শনিবার রাত 8টায় ফেসবুক এবং আমাদের জুমে যুক্ত থাকবেন বেশি আমি অনুরোধ করব। কারণ কি জানেন, জুমে আমরা 3 জন ডিরেক্টলি কথা বলি, আপনাদের প্রশ্ন শোনার পরে আমরা সেগুলোর উত্তর দিই, ডিরেক্ট কনভারসেশন করতে পারবেন আমাদের সাথে। এই জন্য অনুরোধ করব জুমে যুক্ত থাকবেন আপনারা। সো জুমে আগামী শনিবার রাত 8টায়, আজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রাত 8টায় ইনশাল্লাহ সেমিনারটা সংগঠিত হবে 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার নিয়ে। ইনশাল্লাহ ওখানে বিস্তর আলোচনা এবং 2023 সাল ভিত্তিক আপকামিং যে সার্কুলারগুলা ওই সার্কুলারের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন সেই সম্পর্কিত আলোচনা। 4/1/2025 তারিখে দুপুর 3টায় 3 PM অফলাইন আর 8 PM হচ্ছে অনলাইন। যে ভাই বোনেরা ঢাকায় আছেন আমি তাদেরকে অনুরোধ করব কষ্ট করে হলেও অফলাইনে মিরপুরে আসেন, এসে আমাদের সাথে সরাসরি কথা বলে যান যে ভাই বোনেরা ঢাকায় আছেন। হ্যাঁ, শুধু সেমিনার না, আমরা ওই দিন সারাদিন থাকবো শুধু আপনাদের সাথে কথা বলার জন্য। যদি কোনো ভাই বোনের ইচ্ছা হয় সকাল 11টায় এসে আমাদের সাথে ঘন্টাখানেক কথা বলবেন, আসেন। আমরা 3 জনই শনিবার সারাটা দিন মিরপুরে আছি শুধু আপনাদের এই 23 সাল ভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে
জুম প্লাস লাইভ, ঠিক আছে। একজন কমেন্ট করেছেন ক্লাস কি রেকর্ড থাকবে কিনা। আমাদের ক্লাসটা কিভাবে হয়, আমরা জুম অ্যাপে ক্লাস নেই, ঠিক আছে। আমাদের পেইড জুম অ্যাপ, ওই 10 মিনিট 20 মিনিট জুমে থাকবো এরকম না, পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টা যতক্ষণ অনেকে দেখলাম ভর্তি নেওয়ার পরে ফেসবুক লাইভে তারা 1000 জনকে যুক্ত করাইছে, তার কিন্তু টাকা খরচ লাগে না। হ্যাঁ, কিন্তু আমাদের প্রচুর ইনভেস্ট করে জুম কিনতে হয়, জুমের লাইসেন্স নিতে হয়, ঠিক আছে। জুম অ্যাপের সাথে সাথে আপনাদের যে ক্লোজ গ্রুপ থাকে সেই গ্রুপে আমরা ফেসবুকে লাইভ থাকি। যখন আমাদের ক্লাসটা শেষ হয়ে যায় অটোমেটিক এই রেকর্ডটা আপনাদের গ্রুপে থেকে যায়। সো ক্লাস রেকর্ড থাকবে, সাথে কি অনন্তকাল থাকবে, সাথে সাথে কি আপনি আবার আমার সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করার মতো একটা, মানে অ্যাকচুয়ালি অনলাইন এবং অফলাইনের মধ্যে কোনো পার্থক্য নেই তারেক ভাই। এটা আমার এক স্টুডেন্টের কথা যে স্যার আপনাদের ক্লাস মানে এমন ভাবে আমাদের আর কি এই ভিডিও ক্লাসগুলো করানো হয়, আপনি মনে করবেন আপনি অফলাইনে ক্লাস করতেছেন। হ্যাঁ, সেই ফ্লেভারটা আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ আমার একটা স্টুডেন্ট সেই প্রান্তিক পর্যায় থেকে মানে পঞ্চগড় থেকে আমার সাথে যুক্ত হয়েছে। আমরা টার্নিং পয়েন্ট পরিবার চেষ্টা করি তার ভিতরে এই যেন কোনো রকম এই ফিলটা না হয়, ইস যদি অফলাইনে করতে পারতাম। আমরা একদম অফলাইন এবং অনলাইন একটা সমান ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। অফলাইনে যে ক্লাস নাই অনলাইনে সেই একই টিচার ক্লাস নিবে, একই ফ্যাকাল্টি, একই লেকচার শিট, একই লেকচার। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা কি শেষ করতে পারি নাকি না আর একটু কিছু কথা বলবো? আর একটা কথা আবার একটু মনে করা দেই যে আমাদের টার্গেট থাকবে, এখন আমরা যে ব্যাচে পরীক্ষা মানে ভর্তি নিচ্ছি সেগুলোকে 2022 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসারের প্রথম সার্কুলারটা আসবে এর আগেই মোটামুটি আমরা হচ্ছে কি 18 নম্বর ব্যাচের 80% কোর্স শেষ করা দিতে চাই। আর ইনশাল্লাহ এটা যে যারা চিন্তা করছেন যে 23 সাল ভিত্তিক সার্কুলারের আগে শেষ হবে কিনা, সেটা তো হবেই। আমরা চিন্তা করব যে কোনো আপনাদেরকে 22 সাল ভিত্তিক সার্কুলারের পরীক্ষা হওয়ার আগে মোটামুটি একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসার জন্য। সো 23 সাল ভিত্তিক সার্কুলারের আগে ডেফিনেটলি কোর্স শেষ হয়ে যাবে এবং আমি যেভাবে বলেছি 72টা রেগুলার ক্লাস থাকবে এবং কয়টা 13টা আমাদের সাজেশন বেসড রিভিশন ক্লাস থাকবে। সো এইটুকু মাথায় রাখবো। এবং কি কোর্স ফিটা আজকে অফার চলছে কত টাকা? 2500 টাকা, ঠিক আছে, শুধু আজকের জন্য। ওকে, কালকে কেউ রিকোয়েস্ট করবেন না প্লিজ। হ্যাঁ, আরো কারো কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে যে এই কথাগুলোর মধ্যে ডেফিনেটলি আপনারা আপনাদের কোশ্চেনের উত্তর অনেকটুকুই হয়তো বা পেয়ে গেছেন। তারপরেও যদি আরো তথ্য জানার দরকার হয়, 2টা ফোন নাম্বার হচ্ছে বোর্ডে অলরেডি দেখা যাচ্ছে, 01896224210, আরেকটা হচ্ছে 01896224211। এই নাম্বার দুটাতে কল করলে আপনি ডিটেইল তথ্য পেয়ে যাবেন আমাদের টার্নিং পয়েন্ট সম্পর্কে, যে কোর্স কবে থেকে শুরু হচ্ছে, কত টাকা আমাদের ফি আছে, কখন কিভাবে আপনি কানেক্টেড হইতে পারবেন, এভরিথিং যত কোশ্চেন আছে আপনি এই জায়গাটাই কল করলে ডিটেইল তথ্য জেনে যাবেন। শারমিন আক্তার সুমি, চয়েস লিস্ট চাই। 11টা প্রতিষ্ঠানের ভালো মন্দ নিয়ে কথা বলতে হবে। 11টা প্রতিষ্ঠান, 9টা ব্যাংক আর 2টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, 11টা প্রতিষ্ঠানের ভালো মন্দ দিক নিয়ে কথা বলে আপনাকে মানসিকভাবে প্রিপেয়ার্ড করতে হবে। আপনি কাকে 1 নাম্বার দেবেন, আপনি কাকে 2 নাম্বার দেবেন, ঠিক আছে, তথ্যগুলো প্রোভাইড করব। সো আপনাকে ওয়েট করতে হবে পরের শুক্রবার পর্যন্ত, যেহেতু আমরা শুক্র শনি ছাড়া সময় পাই না। আমাদের কালকের স্কেডিউল, পরশু দিনের সব ফিক্সড, কোনো ফাঁকা স্লট নাই। সো আমরা হচ্ছে গিয়ে পরের শুক্রবার অ্যারেঞ্জ করব। 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ আছে, আপনি একটু ধৈর্য ধরে সেই শুক্রবার পর্যন্ত ওয়েট করেন, তারপরে আমরা চয়েস লিস্টটা দিয়ে দেবো। এটা ওপেন ফর অল, সবার জন্য ওপেন থাকবে। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে কালকে সুমন ভাই, কয়টায় সুমন ভাই? 5টায় একটা লাইভ ক্লাস নেবেন, ঠিক আছে। আর সুমন ভাইয়ের মতো বলি, এই শোনো না বা হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা হচ্ছে গিয়ে অলরেডি আমাদের সার্ভিসে স্যাটিসফাইড, একটু বলেন না রে ভাই এত হিংসা কেন, একটু ফ্রেন্ডদেরকে বলেন কালকে সুমন ভাইয়ের ক্লাসটা জয়েন করতে। সুমন ভাইয়ের একটা ক্লাস দেখে তারপর ডিসাইড করুক কি করবে, ঠিক আছে। সবার জন্য একটা ওপেন ইনভাইটেশন থাকলো কালকে 3টায়। ওকে, সো আমাদের নেসার বাদন স্যারের একটা কমেন্ট সেই পরে আমরা শেষ করি। ব্যাংক জবের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টার্নিং পয়েন্ট। ব্যাংকার হতে চাইলে আমাদের সাথে থাকুন, স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। সত্যিই বলতেছি ভাই, যদি আপনার টার্গেট হয় ব্যাংকার হওয়া, যদি আপনার টার্গেট হয় 2023 সালে ইনশাল্লাহ একটা জব পূর্ণ করব, 2023 সালে আমার বাবা মাকে আমি এই নিউজটা দিতে চাই যে বাবা বা মা, আমি তোমার ছেলে একজন গভর্নমেন্ট জব হোল্ডার, সে জব পেয়েছে, তোমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। ইনশাল্লাহ আমি বলবো ভাই আপনি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ ব্যাংকার বানানো ইনশাল্লাহ আমাদের জন্য কঠিন কিছু না। যদি আপনার পরিশ্রম করার শক্তি থাকে, যদি আপনি পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাকে ব্যাংকার বানাইতে পারবোই পারবো। কারণ আমাদের মূল কাজটা হলো এক্সাম ওরিয়েন্টেড পড়ানো, যে বিষয়গুলো পরীক্ষায় আসে আমরা সেই বিষয়গুলাই আমরা দিয়ে থাকি। সো যদি আমাদের চেষ্টা, আমাদের হলো গাইডলাইন, আমাদের দিক নির্দেশনা, আমাদের ম্যাটেরিয়ালস, আপনার পরিশ্রম, এই দুইটা সমন্বিত যদি একটা চেষ্টা থাকে,
ইনশাল্লাহ অবসম্ভাবীভাবে আমরা সফল হব। সো আপনাদেরকে এই বলে আমি শেষ করতেছি। সো আর কথা বলবো না, আপনারা সবাই টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকেন। 23 সাল ভিত্তিক যে সার্কুলার, 22 সাল ভিত্তিক যে সার্কুলার হয়ে গিয়েছে, এগুলোর মাধ্যমে যদি একটা জব এনশিওর করতে চান, ইনশাল্লাহ ভাই আপনি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকতে পারেন। এখানকার প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার খুবই 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 দক্ষ, কেবলমাত্র ব্যাংকার বানানোর জন্য। আমি আবারও বলি, ব্যাংক জব যদি আপনার টার্গেট হয়, টার্নিং পয়েন্ট ছাড়া কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 5টায় দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে আজকে সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।